আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 9 সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যা সংক্রান্ত 2022 সালে বোর্ড পরীক্ষায় আসা সকল সৃজনশীল প্রশ্ন সমাধানের আজকের এই ক্লাসে। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেখানে দেওয়া আছে হলো ইউ হলো সাঁতারুর বেগ এবং হলো ভি হলো স্রোতের বেগ। উদ্দীপকে একে এটা উল্লেখ আছে, আর উদ্দীপক 2 বলা আছে আর পাল্লার একটি প্রক্ষেপক দুটি গতিপথের সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে হলো h1 এবং h2। আমাদের ক নম্বর প্রশ্নটা বলা আছে যে একটি বুলেট একটি তক্তা ভেদ করে তার বেগের এত অংশ হারায়, 1/10 অংশ সে হারায়। তাহলে মন্দন যদি সুষম হয়, বুলেটটি থামার পূর্বে অনুরূপ কতগুলো তক্তা সে ভেদ করতে পারবে। তো আমরা যদি খেয়াল করি যে একটা বুলেটের আদি বেগ যদি থাকে হলো ইউ, তো একটা তক্তা যখন সে অতিক্রম করে, একটা তক্তা অতিক্রম করার পর তার বেগটা হারিয়ে ফেলে হলো 1/10 অংশ। দ্যাট মিনস হলো তখন বেগ হয়ে যায় ইউ মাইনাস হলো u/10। ইউ এর 1/10 অংশ হলো u/10। এটা থেকে আমরা পাই হলো 9u/10। এটা হলো আদি বেগ হলো ইউ এবং হলো শেষ বেগ হলো 9u/10 একটা তক্তা যখন অতিক্রম করে। তো অনুরূপ কতগুলো তক্তা সে অতিক্রম করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি মন্দনটা ধরে নিই হলো এফ এবং তক্তার যে প্রস্থ সেটাকে যদি আমরা ধরে নিই হলো এক্স, তাহলে আমরা এরকম সূত্র জানি হলো ভি স্কোয়ার ইকুয়াল হলো শেষ বেগের স্কোয়ার ইকুয়াল হলো আদি বেগের স্কোয়ার মাইনাস হলো 2f এবং হলো সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে আমাদের হলো এক্স। তা আমরা যদি এইখানে এফ এর মানটা বের করি, যেহেতু আমরা ধরে নিচ্ছি হলো এফ একটা হলো যে আমাদের মন্দন হলো সুষম মন্দনের মান আমরা এফ ধরছি, সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে এইটাকে বাম পাশে নিয়ে আসলাম আর এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 2fx ইকুয়াল পাবো হলো ইউ স্কোয়ার মাইনাস হলো ভি স্কোয়ার। যেহেতু আমাদের ভি এর মান এখানে হলো 9u/10, সেই মানটা যদি বসাই 9u/10 তার হোল স্কোয়ার এভাবে যদি বসাই, তাহলে এইভাবে পাবো আমরা যোগ বিয়োগ করার পর যে ইউ স্কোয়ার মাইনাস 81u স্কোয়ার ডিভাইডেড বাই হলো 100 বা 2fx ইকুয়াল আসবে হলো 19u স্কোয়ার বাই হলো 100। তো এখান থেকে আমরা যদি 2fx বা f এর মান বের করি, তাহলে এভাবে লিখতে পারি হলো 19u স্কোয়ার বাই হলো 2x ইন্টু হলো 100। আমরা এভাবেই রেখে দিতে পারি, 2x গুণ করে যে 200x হয় সেটা আর লেখার দরকার নেই। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি মনে করি তক্তাটা একদম টোটাল অনেকগুলো তক্তাকে সে অতিক্রম করে ডট 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 শেষ সময় এসে তার বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এইখানে যে আমাদের আদি বেগ ইউ আর লাস্ট বেগ ভি ইকুয়াল টু হবে কত, 0। যদি মন্দনটা এখানে আমাদের একই মন্দন, যেহেতু সুষম মন্দন একই মন্দন বলা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি হলো 0 স্কোয়ার শেষ বেগের স্কোয়ার ইকুয়াল টু হলো আদি বেগের স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস হলো 2f। আর আমরা যদি মনে করি যে এইখানে যে অতিক্রান্ত দূরত্ব বা সরণটা হলো এস এর পরিমাণ, তাহলে 2fs লিখতে পারি। আমাদের বের করতে হবে এস এর মান বের করব হলো এক্স এর আকারে। এই যে এক্স এর আকারে প্রত্যেকটা তক্তার যে প্রস্থ হলো এক্স আমরা ধরে নিচ্ছি, তাহলে এস এর মান বের করতে হবে এক্স এর আকারে। সেখান থেকে আমরা এরকম লিখতে পারি 2fs ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার। আমরা যদি এফ এর মানটা বসাই দিই, এফ এর মানটা বসাইলে এভাবে লিখি 2 ইন্টু এফ এর মান হলো 19u স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2x ইন্টু হলো 100 ইকুয়াল হলো ইউ স্কোয়ার। এই জায়গায় আমাদের ইউ স্কোয়ার দুই সাইড থেকে কাটাকাটি করতে পারি, এই যে 2 এবং এই 2ও কাটাকাটি করতে পারি। আমাদের এখানে একটা এস থাকবে, এস থাকলো। তো এই যে এস এর মানটা তাহলে ফাইনালি কত হয়, এস এর মানটা ফাইনালি হয় হলো 100/19 ইন্টু হলো এক্স। এটাকে আমরা বলতে পারি হলো 5 পূর্ণ, যেহেতু যে 20 যদি হতো 5 কুড়ি 100 হতো, 5 পূর্ণ 5 19 ইন্টু এক্স। তো এস এর মান হবে এইখানে আমরা যদি খেয়াল করি কতগুলো তক্তাকে সে ভেদ করবে, এতগুলো তক্তাকে ভেদ করবে, যেখানে প্রতিটা তক্তার যে প্রস্থ হলো এক্স, তাহলে
যে যদি 2টা তক্তাকে ভেদ করতো 2 ইন্টু এক্স হইতো, যদি 10টা তক্তাকে ভেদ করতো তাহলে যে 10 ইন্টু এক্স হইতো। তো আমাদের কতগুলো তক্তাকে ভেদ করবে? তক্তার ভেদের সংখ্যার পরিমাণ হবে 5 পূর্ণ 5-এর 19টি তক্তাকে সে ভেদ করবে। এটাই হবে আমাদের উত্তর। এরপরে আমরা যদি পরের প্রবলেমটা যাই, যে একজন সাঁতারু সোজাসুজি নদী পার হতে আমাদের এইখানে যে সময় লাগতেছে সেটা হলো টি প্রাইম সময়, এবং স্রোতের অনুকূলে, প্রথম হলো সোজাসুজি নদী পার হওয়ার সময় হলো টি প্রাইম, আর স্রোতের অনুকূলে যদি সে নদী পার হয় একই দূরত্ব, নদী তো পার হবে না সেক্ষেত্রে, যে সোজাসুজি যদি নদী পার হয় তাহলে নদীর প্রস্থ যদি আমরা ডি ধরি, তাহলে সেই একই দূরত্ব ডি দূরত্ব অতিক্রম করতে টি ডাবল প্রাইম সময় লাগবে। উদ্দীপকের 1-এর আলোকে আমাদের দেখাইতে হবে টি প্রাইম টু হলো টি ডাবল প্রাইম ইকুয়াল হলো রুট ওভার ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যে সময়, সেই টি প্রাইম ইকুয়াল হলো নদীর প্রস্থ যদি ডি হয় ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হলো ভি স্কোয়ার, যেখানে হইল ইউ হইল আমাদের স্রোতের বেগ, নৌকার বেগ যদি ইউ হয় নৌকার বেগ, এবং হইল ভি হইল স্রোতের বেগ, এবং ডি হইল নদীর প্রস্থ। এই হলো আমাদের টি প্রাইম। এখন যদি এই সাঁতারু স্রোতের অনুকূলে সাঁতার কাটে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে লব্ধি বেগ হবে, সাঁতারুর লব্ধি বেগ হবে ইউ প্লাস হলো ভি। স্রোতের অনুকূলে সাঁতার কাটলে ইউ প্লাস ভি, আর প্রতিকূলে যদি সাঁতার কাটে তাহলে ইউ মাইনাস ভি। তো একই দূরত্ব যেহেতু অতিক্রম করবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি টি ডাবল প্রাইম ইকুয়াল হলো দূরত্ব বাই হলো বেগ, লব্ধি বেগ কত? ইউ প্লাস ভি। এখান থেকে আমরা যদি এই দুইটার অনুপাত করি, প্রথমটাকে যদি 1 নাম্বার সমীকরণ দিই আর দ্বিতীয়টাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ দিই, একটা থেকে যদি আরেকটাকে অনুপাত করি, দ্যাট মিনস হলো 1 ভাগ যদি আমরা 2 করি, তাহলে পাবো টি প্রাইম ডিভাইডেড বাই হলো টি ডাবল প্রাইম ইকুয়াল হবে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ডি বাই ইউ প্লাস ভি, যেটাকে আমরা এভাবে লিখতে পারি হলো টি প্রাইম বাই হলো টি ডাবল প্রাইম ইকুয়াল হলো যে এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হলো ভি স্কোয়ার, এই যে এইখানে আমরা এভাবে লিখতে পারি এটাকে রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু হলো ইউ মাইনাস ভি, আর যদি রুটটাকে 2 জায়গায় আমরা ভাগ করে দিই তাহলে রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু হলো রুট ওভার ইউ মাইনাস ভি এভাবে লিখতে পারি। তো আমরা ডি বাই রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু হলো রুট ওভার ইউ মাইনাস ভি সেভাবে লিখলাম, এবং এখানে এই যে ডি বাই ইউ প্লাস ভি সেটা উল্টে যাবে, উল্টে গেলে এখানে আসবে ইউ প্লাস ভি বাই হলো ডি। তো ইউ প্লাস ভিকে আমরা লিখতে পারি হলো ইউ প্লাস ভি ইন্টু হলো ইউ প্লাস ভি, দ্যাট মিনস হলো ইউ প্লাস ভি এর রুট ওভারের হোল স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি। সেখান থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে ডি এবং এই ডি কাটাকাটি হবে, এবং ইউ প্লাস ভি এবং হলো ইউ প্লাস ভি রুট ওভার ইউ প্লাস ভি কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পর ফাইনালি আমরা এরকম পাবো টি প্রাইম ডিভাইডেড বাই হলো টি ডাবল প্রাইম ইকুয়াল হবে রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ মাইনাস ভি, যেটা আমাদেরকে দেখাইতে বলছে। অর্থাৎ আমরা লিখতে পারি হলো শর্ট। আমরা যদি এর পরের প্রবলেমটা দেখি, যেখানে বলা হয়েছে দেখাও যে আর ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার h1 ইন্টু h2। এখানে আমাদের যেটা বলে দিচ্ছে প্রথমে, যে উদ্দীপকে উল্লেখ আছে আর পাল্লার একটি প্রক্ষেপকের দুইটি গতিপথের সর্বোচ্চ উচ্চতা হলো যথাক্রমে h1 এবং হলো h2। এই রিলেটেড আমাদের প্রথমে একটা থিওরি জানা দরকার। থিওরিটা হলো যে দুইটা প্রক্ষেপককে যদি নিক্ষেপ করা হয় যথাক্রমে এই যে আলফা কোণে এবং হলো 90 মাইনাস আলফা কোণে, এই দুইটা কোণে যদি নিক্ষেপ করা হয় তাহলে এই দুইটার ক্ষেত্রেই আমাদের প্রক্ষেপকের যে আনুভূমিক পাল্লা বা শুধু পাল্লা সেটা আর একই আসবে। আলফা কোণে নিক্ষেপ করলেও পাল্লা আর আসবে, এবং 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলেও পাল্লা আর আসবে।
তো প্রথম ক্ষেত্রে যদি আমাদের আলফা কোণে নিক্ষেপ করি তখন যদি সর্বোচ্চ উচ্চতা h1 হয় তখন এই যে h1 ইকুয়াল আমরা লিখতে পারি হলো, আমরা মনে করলাম আদি বেগ হলো u, আদি বেগ আমরা মনে করে নিলাম হলো u, এবং এই যে আমাদের যে আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তু সেই প্রক্ষেপকের যে সর্বোচ্চ উচ্চতা যদি h1 হয় তাহলে আমরা লিখতে পারি হলো u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। এই যে সূত্র মনে রাখার একটা সবচেয়ে উপায় হলো যে একটা বস্তুকে যদি উপরের দিকে আমরা নিক্ষেপ করি তখন যে 9-10-এর জন্য যে সূত্র আমরা শিখছিলাম বড় হাতের h ইকুয়াল টু ছিল u স্কোয়ার ভাগ 2g, সেই একই জিনিস। যখন আমরা নিক্ষেপ করব হলো আলফা কোণে তখন উলম্ব বরাবর দুইটা উপাংশ হবে, এই ইউ এর দুইটা উপাংশ হবে, একটা হলো আনুভূমিক উপাংশ আলফা কোণে যদি হয় আনুভূমিক উপাংশ হবে ইউ কজ আলফা আর উলম্ব উপাংশ হবে ইউ সাইন আলফা। তো আমরা জাস্ট যে উপরে একটা বস্তু নিক্ষেপ করলে সেটা যে সর্বোচ্চ উচ্চতা এইচ, সেই সূত্র যেটা শিখছিলাম যে ইউ স্কোয়ার ভাগ 2g, সেখানে ইউ এর পরিবর্তে আমরা আনুভূমিক যে উপাংশ উলম্ব যে উপাংশটা আছে সেই উলম্ব উপাংশটা আমরা এখানে ব্যবহার করব। তো ইউ সাইন আলফা এর হোল স্কোয়ার ভাগ হলো 2g, এটা হলো আমাদের h1 এর ভ্যালু। এরপর যদি h2 এর ভ্যালু বের করি h2 ইকুয়াল টু হবে কত ইউ স্কোয়ার সাইন, এখানে আলফার জায়গা হবে 90 মাইনাস আলফা এটার স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2g। তা আমরা এই সূত্র জানি হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হলো কস থিটা, সেখান থেকে সাইন 90 মাইনাস আলফা এটাকে বলতে পারি হলো কজ আলফা বলতে পারি। তাহলে এখানে আসবে হলো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। এই একটা হলো h1 এবং আরেকটা হলো h2 এর ভ্যালু পেয়েছি। তো আমরা এখানে যদি খেয়াল করি আমাদের কিন্তু প্রমাণের দিকে এখানে আছে কি h1 এবং h2 গুণ আকারে আছে। তো আমরা যে h1 এবং h2 পেলাম সেটাকেও যদি আমরা গুণ আকারে দিয়ে দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি h1 ইন্টু h2 ইকুয়াল হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইন্টু হলো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। প্রমাণের দিকে যদি খেয়াল করি প্রমাণ ইকুয়াল টু আর, তো আর এর সূত্র কিন্তু আমাদের জানা আছে। আর ইকুয়াল টু কত জানি আমরা, আর এর সূত্র আমাদের জানা আছে হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি, যেখানে সাইন 2 আলফা ইকুয়াল টু আমরা জানি 2 সাইন আলফা ইন্টু হলো কজ আলফা। তো আমাদের কি আর যখন বানাইতে হবে তখন কিন্তু এই যে সাইন 2 আলফা বানাইতে হবে, আর সাইন 2 আলফা আর এর মধ্যে সাইন 2 আলফা আছে, আর সাইন 2 আলফা বানাইতে গেলে আমাদের কি করতে হবে 2 সাইন আলফা কজ আলফা বানাইতে হবে। তো আমরা এইখানটাতে যদি একটু কাস্টমাইজ করি এইভাবে লিখি যে সাইন স্কোয়ার আলফা আছে, এখানে সাইন আলফা ইন্টু দিলাম কজ আলফা, আরও একটা এক্সট্রাভাবে আমি একটা 2 নিয়ে আসলাম, এইটা এক্সট্রাভাবে তার হোল স্কোয়ার লিখলাম। এখানে হলো সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, এই জায়গাটায় আমি কি করলাম 2 সাইন আলফা কজ আলফা তার হোল স্কোয়ার দিলাম, তাহলে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ঠিক থাকলো। শুধু আমি যেটা এক্সট্রাভাবে দিছি সেটা আমি এইখানে নিচে যদি ব্যাক করে দিই, এখানে 4 এটা নিচে ব্যাক করে দিলাম, তো বাকি থাকে হলো ইউ স্কোয়ার আর এই ইউ স্কোয়ার, দুইটা ইউ স্কোয়ার, দ্যাট মিনস আমরা বলতে পারি ইউ স্কোয়ারের হোল স্কোয়ার এভাবে লিখলাম। আর নিচে আসে 2g ইন্টু 2g, এইখানেও একটা 4 আসে, আর হলো জি ইন্টু জি তার হোল স্কোয়ার, এইটাকে লিখলাম। লেখার পর আমরা যদি এই আকারে সাজাইতে পারি, এই আকারে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আমাদের ভিতরে যেটা পাইছি এটা কিন্তু সাইন 2 আলফা। তো এইখানটাকে আমরা যদি এইভাবে লিখি ইউ স্কোয়ার সাইন 2 আলফা উপরে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, এটার যদি আমরা হোল স্কোয়ার লিখি ডিভাইডেড বাই জি, তার যদি আমরা হোল স্কোয়ার দিই, হোল স্কোয়ার দিলে আমরা যদি খেয়াল করি এখানে হলো সাইন 2 আলফা, আমরা এই যে সাইন 2 আলফা লিখছি, তারপর ইউ স্কোয়ারের হোল স্কোয়ার দ্যাট মিনস হলো ইউ টু দি পাওয়ার 4, এইখানে জি স্কোয়ার যেটা ছিল সেটাকেও আমরা ডিভাইডেড বাই জি দিয়ে হোল স্কোয়ার দিচ্ছি। আমরা যেটা আমরা লিখি নাই সেটা হলো এই 4 ইন্টু 4, দ্যাট মিনস হলো এইখানে 1/16, এইটাকে আমরা অ্যাড করে দিতে পারি, দিলে তাহলে কিন্তু আমাদের h1 এবং h2 এর ভ্যালু ইকুয়াল টু হলো এই যে সামথিং এর হোল স্কোয়ার ইন্টু 1/16, আর এই যে সামথিং এটা ইকুয়াল টু কত হয় আর হয়।
তাহলে আমরা এভাবে লিখতে পারি h1 h2 ইকুয়াল টু হলো r স্কোয়ার ডিভাইডেড বাই হলো 16, যেখান থেকে আমরা r স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি হলো 16 h1 h2 বা r ইকুয়াল টু হবে, যদি রুট ওভার করি, রুট ওভার 16 h1 ইন্টু h2, 16কে রুট ওভার করলে আমরা 4 পাবো, আর h1 h2কে রুট ওভার করলে রুট ওভার h1 h2 আসবে। তো রুট ওভার h1 h2 এইটাই কিন্তু আমাদের যে প্রমাণের অংশে যা চাওয়া হয়েছিল সেটা সমান হয়েছে। অতএব আমরা এখানে লিখতে পারি হলো প্রুভড বা শোড, যেহেতু দেখাইতে বলা হয়েছে অতএব আমরা লিখব হলো শোড। এরপরে আমরা যদি রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করি, যেখানে বলছে সোজাসুজি একটি নদী পার হইতে 17 টিয়ন সেকেন্ড সময় লাগে, এবং হলো এটা হলো সোজাসুজি নদী পার হইতে টিয়ন সেকেন্ড সময় লাগে, এবং স্রোতের অনুকূলে নদী একই দূরত্ব মানে হলো প্রস্থের সমান দূরত্ব, একই দূরত্ব যে অতিক্রম করতে তার টি2 সময় লাগে। আমাদের জাস্ট এই ঢাকা বোর্ডের যে অঙ্কটা করছিলাম হুবহু সেই একই জিনিস, এখানে টি1 এবং টি2 দেওয়া আছে, আগেরটা দেওয়া ছিল টি প্রাইম এবং হলো টি ডাবল প্রাইম। দৃশ্যকল্প 2-এ আমাদের এখানে একটা প্রক্ষেপক দেওয়া আছে, প্রক্ষেপকের যে আদিবেগ, এই আদিবেগ হলো 196 মিটার পার সেকেন্ড, এবং হলো এটা ভূমির সাথে যে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছিল। তবে এখানে প্রক্ষেপকটা হলো একটা উচ্চতা থেকে, এই যে এ বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল, সেই একটা উচ্চ বিল্ডিং থেকে বা একটা উঁচু জায়গা থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছিল, সেরকম একটা প্রক্ষেপক। তো আমরা যদি ক নাম্বারটা সলভ করি, সেখানে আমাদের দেওয়া আছে যে স্থির অবস্থা থেকে একটি বস্তু এত সমতরণে, এইখানে এইটার মান হলো, আমরা যদি এফ দিই সমতরণ, সেই ত্বরণের মান যদি এফ দিই, যাত্রা শুরু করছে, যেহেতু বলছি স্থির অবস্থা থেকে, এখানে আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু হলো 0, আদিবেগ হলো 0। তাহলে কতক্ষণ সময়, দ্যাট মিনস হলো টি ইকুয়াল হলো হোয়াট, কতক্ষণ পর এর বেগ কত হবে, 60 মিটার পার সেকেন্ড হবে, সেটা হলো শেষ বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। তো একটা বস্তু যদি সমতরণে চলে, সেই ক্ষেত্রে আমরা এরকম জানি শেষ বেগ ইকুয়াল হলো আদি বেগ প্লাস হলো এখানে এফটি, ভি ইকুয়াল টু হলো ইউ প্লাস হলো এফটি। একটা বস্তু তার আদিবেগ যদি ইউ হয় এবং শেষ বেগ যদি ভি হয়, এখানে ত্বরণ যদি এফ হয়, তাহলে আমরা এই সূত্র জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। সেখানে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র টি এর ভ্যালু দেওয়া নাই। তাহলে টি ইকুয়াল টু আমরা বের করতে পারি হলো যে এভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হলো এফ। আমরা জানি ভি এর মান হলো শেষ বেগ হলো 60, আদিবেগ যেহেতু স্থির অবস্থা থেকে শুরু হয়েছে আদিবেগ 0, এবং এফ এর মান হলো 3, সেখান থেকে পাবো হলো 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড সময় লাগবে একটা বস্তু স্থির অবস্থা থেকে এত ত্বরণে এত বেগ অর্জন করতে। এরপরে বলছে যে সাঁতারুর গতিবেগ এত 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং হলো স্রোতের গতিবেগ এত দেওয়া আছে। তাহলে টি1 এবং টি2-র অনুপাত বের করতে হবে। আমরা যে উদ্দীপকটা পড়েছিলাম সেই উদ্দীপকটা এখানে উল্লেখ করছি। তো আমরা যদি খেয়াল করি যে সাঁতারুর বেগ, এই সাঁতারুর বেগটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে বলতে পারি হলো এই যে বেগ যেটা দেওয়া আছে সেটা হলো ইউ, আর স্রোতের বেগ যেটা দেওয়া আছে সেটা হলো ভি। আমরা মনে করি হলো নদীর প্রস্থ যেহেতু বাকি সবই দেওয়া আছে, নদীর প্রস্থ এইটা আমরা ধরে নেব, এটা তো দেওয়া নাই, প্রস্থ ইকুয়াল হলো ডি সেন্টিমিটার, নদীর প্রস্থ হলো ডি সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া, আমাদের দূরত্বটাকে এই জন্য সেন্টিমিটারে নিলাম। আমরা মনে করলাম নদীর প্রস্থ হলো ডি সেন্টিমিটার। খেয়াল করলে দেখি যদি বেগের মান হলো সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে নদীর প্রস্থ ডি সেন্টিমিটার দিলাম। নেওয়ার পর এখন টি1 ইকুয়াল, সূত্র কি, টি1-এর সূত্র হলো যে ডি বাই হলো ডাব্লু, অথবা লিখতে পারি হলো সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে সূত্র হলো টি1 ইকুয়াল টু ডি বাই ডাব্লু, আর এইভাবে লিখতে পারি ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হলো ভি স্কোয়ার। তা আমাদের যে ইউ এর মান, সাঁতারুর বেগ হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে ডি বাই রুট ওভার এইভাবে লিখতে পারি হলো 20 স্কোয়ার মাইনাস হলো 10 স্কোয়ার। তো 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করলে আমরা পাবো হলো রুট ওভার 300। তাহলে ডি বাই রুট ওভার 300, যেটাকেও আমরা আরেকটু সাজাইতে পারি, কিভাবে লিখতে পারি, ডি বাই
এই যে 300কে লিখতে পারি হলো 100 গুণ হলো 3, তো রুট ওভার 300 ইকুয়ালটা হবে রুট ওভার 100 গুণ 3, রুট ওভার 100 হলো 10 আর বাকি থাকে হলো √3, তো 10√3 এভাবে লিখতে পারি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে T1 ইকুয়াল টু কত, D/10√3। এবার আমরা যদি T2 এর মান বের করি, T2 এর মান কত হবে, যে যদি আমাদের স্রোতের অনুকূলে যদি নদী পার হইতে হয়, এখানে যেটা বলা আছে হলো স্রোতের অনুকূলে যে আমাদের বেগ কত হবে, স্রোতের অনুকূলে এখানে বেগ হবে u প্লাস হলো v, অনুকূলে বেগ হবে যোগফল আর প্রতিকূলে বেগ হবে বিয়োগফল। তো এই জায়গাতে আমরা এইভাবে দিতে পারি হলো d/u প্লাস হলো v, যেখান থেকে যে একটা হলো 20 আর একটা হলো 10, তো d/30 পাবো আমরা। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তা আমাদের যেহেতু দুইটার অনুপাত বের করতে বলছে, T1:T2 বের করতে বলছে, সেই জন্য আমরা কি করব, যে T1 বাই হলো T2 ইকুয়াল আমরা লিখতে পারি হলো প্রথম হলো d/, এত, তো d/√10√3, আর যেহেতু ডিভাইডেড করলে এইটা আবার উল্টে যাবে, আমরা একসাথে এক লাইনে না করে যে এটাকে উল্টাই দিলে এদিকে আসবে হলো 30 আর এদিকে আসবে হলো d, তো এই জায়গা কিন্তু আমাদের d এবং হলো d কাটাকাটি হবে, আর 10 এবং 30 কাটাকাটি হয়ে এখানে 3 পাবো, আমরা পাবো হলো 3/√3। তো 3/√3কে আমরা লিখতে পারি হলো √3। দ্যাট মিনস হলো ফাইনালি আমরা এরকম পাইলাম যে T1 এবং হলো T2 এর অনুপাত ইকুয়াল হয় √3 বাই হলো 1। যেহেতু √3 নিচে একটা 1 থাকে, তাহলে এদের অনুপাত হবে T1 হলো T2 ইকুয়াল হবে √3 হলো 1। যেই অনুপাতটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এটাই হবে আমাদের উত্তর। এর পরের অঙ্কটা যদি যাই, তো বলা হয়েছে OA ইকুয়াল টু হলো 49। এই যে আমাদের O এবং A এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 49 মিটার। তাহলে OB এর দূরত্ব বের করতে হবে। OB দ্যাট মিনস হলো এই দূরত্ব কত হবে। তা আমরা যদি একটু বেসিক নিয়ে আলোচনা করি, প্রথমে যে একটা প্রক্ষেপককে যদি নিক্ষেপ করা হয় এরকম থিটা ডিগ্রি কোণে একটা প্রক্ষেপককে যদি নিক্ষেপ করা হয়, তখন এই প্রক্ষেপকটা কি হবে, এই রকম একটা দূরত্ব সে অতিক্রম করবে যে কোনো বিন্দুতে। তার যে কোনো বিন্দুতে যে অবস্থান সেটা হলো এক্স অক্ষ বরাবর তার একটা সরণ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবরও তারও একটা সরণ থাকবে, দুইটা কিন্তু সরণ থাকবে। তো আমরা জানি যে এক্স অক্ষের যদি ডান দিকে হয় তাহলে এই যে এক্স অক্ষ বরাবর সরণটা ধনাত্মক হয়, এক্স অক্ষের যদি বাম সাইডে হয়, এইভাবে যদি একটু দেখি যে এক্স অক্ষের যদি বাম সাইডে হয় তখন কি হয়, যে সরণটা ঋণাত্মক হয়। সেই একইভাবে ওয়াই অক্ষের যদি উপরের দিকে সরণ হয় তাহলে এই ভ্যালুটাকে বলবো হলো ধনাত্মক, আর যদি নিচের দিকে সরণ হয়, যদি এই বিন্দুতে যদি মনে করি এইখান থেকে একটা নিচু জায়গা থেকে উপরের থেকে নিক্ষেপ করা হলো, তাহলে এই যে সরণটা, এই সরণটাকে কিন্তু তখন বলবো যে হলো ঋণাত্মক। তা আমাদের এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছিল যার সরণটা ওয়াই অ্যাক্সিস বরাবর, যে সরণটা যে 49 মিটার যেটা দেওয়া আছে, বেসিক্যালি এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু -49 মিটার। ওয়াই এর মান হলো -49 মিটার। আমাদেরকে বের করতে হবে এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু হোয়াট, এইটুকু হলো আমাদের প্রশ্ন। যদি উপর থেকে নিক্ষেপ করা হয়, নিচের দিকে যদি চলে যায়, উপরে থাকা অবস্থায় ওয়াইয়ের মান ধনাত্মক, এইখানে থাকা অবস্থায় ওয়াইয়ের মান ধনাত্মক, যদি নিচে চলে যায় তখন কিন্তু ওয়াইয়ের মান হবে ঋণাত্মক। তো এখান থেকে যদি আমরা সলভ করি, যেহেতু কনসেপ্টের জন্য আমি আঁকছিলাম, এটা দরকার নেই, শুধুমাত্র এতটুকু মাথায় রাখলে হবে যে আমাদের যেহেতু নিচের দিকে চলে গেছে, ওয়াইয়ের মান হলো -49 মিটার, আমাদেরকে বের করতে হবে এক্স এর মান কত। এখন এক্স এবং ওয়াইয়ের যে রিলেশন, এখান থেকে যে প্রক্ষেপকের জন্য এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে, ওই সূত্র থেকে আমরা সরাসরি বের করতে পারি। আর একটাভাবে বের করতে পারি, আমরা ওয়াই ইকুয়াল টু জানি হলো যে ইউ সাইন আলফা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। বা সহজে মনে রাখার একটা পদ্ধতি বলতেছি, আমরা যখন উপর থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, বা উপরের দিকে যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতাম,
উপরের দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতাম, তার যে সরণ এই সিকলটা আমরা কী লিখতাম, এই সিকলটা লিখতাম ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এইভাবে লিখতাম। সে একই সূত্র, যে উলম্ব উপাংশ ইউর জায়গায় আমরা দেব ইউ সাইন আলফা, তো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন আমাদের যে এই যে ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 196, তারপর হলো আলফার মান দেওয়া আছে 30, সেই ভ্যালুগুলো বসে আমরা এখানে ওয়াইয়ের মান হলো -49 মিটার, সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে -49 মিটার আর লেখার দরকার নাই, আর হলো 196 ইন্টু হলো সাইন 30 ইন্টু হলো টি মাইনাস হাফ অফ, আমাদের জি এর মান হলো 9.8, হাফ জি এর মান হলো 4.9 ইন্টু টি স্কোয়ার। এইখানে যে টি এর একটা দ্বিঘাত সমীকরণ আমরা পাবো, এখানে কিন্তু একটা টি এর দ্বিঘাত সমীকরণ পাবো, যেখানে টি স্কোয়ার আছে, টি আছে এবং কনস্ট্যান্ট আছে। এই যে টি এর দ্বিঘাত সমীকরণ থেকে সলভ করে টি এর দুইটা মান বের করতে হবে। তো আমরা এইখানে যদি এটা লিখি, সবগুলোকে যদি বাম পাশে নিয়ে যাই, তাহলে এই যে 4 এখানে 9.8 ভাগ 2, এটা পাবো হলো 4.9 টি স্কোয়ার। আর বাকি এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে পাই 196 গুণ হলো সাইন 30, সাইন 30 মান যেহেতু হাফ, তো এটা পাবো হলো 98। তো এই জায়গা পাবো হলো, যদি আমরা বাম পাশে চলে আসি তাহলে -98 টি আর প্লাস মাইনাস হলো 49 ইকুয়াল 0। এখান থেকে টি এর দুইটা মান পাবো। তো টি এর এই যে একটা টি এর দ্বিঘাত সমীকরণ আমরা জানি হলো এ এক্স স্কোয়ার প্লাস হলো বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখানে এক্সের দুইটা মান কীভাবে আসে, বহুপদী থেকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হলো 4ac ডিভাইডেড বাই হলো 2a। এইখান থেকে আমরা পাই হলো এক্সের দুইটা মান। তো এই জায়গাও আমরা টি এর দুইটা মান পাবো। কিভাবে পাবো, টি ইকাল টু আসবে হলো মাইনাস বি, দ্যাট মিনস হলো 98 প্লাস মাইনাস রুট ওভার 98 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই 4.9 ইন্টু মাইনাস 49। এটা করলে আমরা পাবো 4 ইন্টু 4.9, যেহেতু এখানে মাইনাস আছে, ইন্টু হলো 49। এটা গুণ করলে ডিভাইডেড বাই হবে 2a, 2 ইন্টু 4.9। এটা করলে আমাদের টি এর দুইটা মান বের হবে। টি এর যে দুইটা মান পাবো আমরা, সেটাও যদি ক্যালকুলেটরে সলভ করি, তো ক্যালকুলেটরে সলভ করতে গেলে তখন আমরা এই যে দ্বিঘাত সমীকরণ এটাকে সলভ করব। আমরা যাব হলো ইকুয়েশনে 5 নম্বরে। তো দ্বিঘাত সমীকরণ আমরা যদি দেখি 3 নম্বরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমরা জাস্ট এই যে টি ইকুয়াল টু এত, এটা লিখছি জাস্ট একটা শো দেখানোর জন্য যে টি এর মান আমরা এইভাবে বের করছি, কিন্তু বেসিক্যালি বের করবো হলো ক্যালকুলেটরের মাধ্যমে, কারণ এখানে যোগ বিয়োগ করে প্রত্যেকটা অংশ বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। জাস্ট এখানে একটু শো করে তারপর ক্যালকুলেটরের মাধ্যমে বাকি ভ্যালুটা বের করব। তো এইখানে 3 নাম্বারটা শো করলাম, দেওয়ার পর হলো এ বি এবং সি এর মান বসাবো। এ এর মান হলো 4.9 দিলাম, বি এর মান হলো -98 এবং সি এর মান হবে -49। দেওয়ার পর আমরা যখন ইকুয়াল দেব তখন টি এর মান পাবো 10 প্লাস রুট ওভার 110, আর টি এর আরেকটা মান হবে 10 মাইনাস রুট ওভার 110। তো এইখানে আমরা যে জিনিসটা পাইছি হলো, একটা হলো 10 প্লাস রুট ওভার 110, আর একটা হলো 10 মাইনাস রুট ওভার 110। তো এই ভ্যালুগুলোর মধ্যে যেহেতু রুট যে 110, এটার ভ্যালু কিন্তু -10-এর চেয়ে বড়, যে 10-এর চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমাদের এই যে ভ্যালুটা আসবে, আমরা যদি আরেকটু দেখি যে এইটার ভ্যালু হলো -4.88। আমরা বেসিক্যালি এখানে কি করব, যে এক্সনের ভ্যালু এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই তাহলে 20 পয়েন্ট আসবে হলো 20.48। আমাদের এই রুট ওভারে দেওয়ার দরকার নেই, আর এটা আসবে হলো -0.48। এই দুইটা হলো টি এর মান পাইলাম। তো আমাদের যে টি এর মান তো ঋণাত্মক হইতে পারে না, টি এর যে ঋণাত্মক মানটা এটা গ্রহণযোগ্য হবে না। তো এইটাকে যদি গ্রহণ না করি তাহলে টি এর আমরা বেসিক্যালি মান পাবো হলো 20.48 এত সেকেন্ড, এটা হবে টি এর মান। আমরা ওয়াই যখন আমাদের ওয়াইয়ের যে মান যখন হবে -49 মিটার, তখন টি এর মান হবে হলো 20.48 সেকেন্ড। তো আমাদের বের করতে হবে এক্স এর মান। এক্স এবং টি এর মধ্যে যে রিলেশন আছে, এক্স ইকুয়াল টু হলো
ইউ কজ আলফা ইন্টু হলো টি। সেইখান থেকে আমরা যদি টি এর মান এখানে বসাই দিই তাহলে এক্স ইকুয়াল টু আসবে হলো 196 গুণ কজ 30 ইন্টু হলো টি এর মান হলো 20.48। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে এখানে পাবো হলো 196 গুণ হলো কস 30 আর গুণ হলো 20.488 এরকম একটা ভ্যালু ছিল। তো আমাদের ফাইনালি আসবে হলো 3477 মিটার। এই যে 3477 মিটার এটাই হবে আমাদের যে ওবি এর দূরত্ব বা আমাদের উত্তর। আমরা যদি কুমিল্লা বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন সলভ করি, যেখানে আমাদের দেওয়া আছে যে একটি টাওয়ারের শীর্ষ হতে অবাধে পরন্ত একটি পাথর এর গতিপথের শেষতম সেকেন্ডে টাওয়ারের টোটাল উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে। এটা হলো উদ্দীপকের প্রথম অংশে দেওয়া আছে। দ্বিতীয় বলা আছে দুইটি রেলগাড়ি একই রেল লাইনের যথাক্রমে ইউ এবং ভি সমবেগে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব ডি হয় তখন একে অপরকে দেখতে পায়। ট্রেনের দুটির সর্বোচ্চ মন্দন হলো, একটার মন্দন হলো এ এবং অন্যটার মন্দন হলো বি প্রয়োগ করে কোনো রকম সংঘর্ষ এড়ানো সম্ভব। তো ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে 490 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ হতে একটি পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। পাথরটি মাটিতে পৌঁছানোর সময় কত? তো এই যে উচ্চতা থেকে 490 মিটার উচ্চতা থেকে একটা পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ যখন করা হয় তখন এই বস্তুটার গতিপথ কিন্তু প্লাস হবে। তো আমাদেরকে জানানো হয়েছে পাথরটি মাটিতে পৌঁছানোর সময় কত লাগছে। দ্যাট মিনস হলো এইখানে যখন পাথরটা পৌঁছাইতে তখন তার সময় কত লাগছে। তো এই রিলেটেড, এটাও প্লাসের গতিপথ। এই রিলেটেড যে সূত্র, তিনটা সূত্র হলো এক্স ইকুয়াল টু হলো ইউটি, ওয়াই ইকুয়াল টু হলো হাফ অফ জিটি স্কোয়ার, আর এক্স এবং ওয়াইয়ের রিলেশন হলো ওয়াই ইকুয়াল টু হলো হাফ অফ এক্স স্কোয়ার বাই হলো ইউ স্কোয়ার। এই হলো তিনটা সূত্র। তো আমাদের দরকার হলো, আমাদের এখানে যে জিনিসটা দরকার হলো সময়, আর আমাদের দেওয়া ছিল উচ্চতা, ওয়াই দেওয়া আছে, টি বের করতে হবে। তো আমরা 2 নম্বর যে সমীকরণ এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা জানি ওয়াই ইকুয়াল টু হলো হাফ অফ জি টি স্কোয়ার, যেখান থেকে টি ইকুয়াল টু আমরা বলতে পারি হলো রুট ওভার, যদি এখানে 2 দিয়ে গুণ করি 2y ভাগ হলো জি। এটা হলো আমাদের টি এর মান। তা আমরা গুণ করব, টি ইকুয়াল টু হলো 2 গুণ হলো 490 ডিভাইডেড বাই হলো যে 9.8। তো এটাকে রুট ওভার করলে আমরা পাবো হলো, উপরে পাবো হলো 980 ডিভাইডেড বাই 9.8, রুট ওভার 100 হবে। আর রুট ওভার 100 হবে কত? 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড হবে আমাদের উত্তর। এর পরের প্রবলেমটা যদি আমরা এখানে দেখি, যে উদ্দীপকে উল্লেখিত টাওয়ারটির উচ্চতা বের করতে হবে। তো টাওয়ারটা আমাদের বলছে যে অবাধে চলা একটা টাওয়ারের শীর্ষ থেকে অবাধে পরন্ত একটা যে পাথর শেষতম সেকেন্ডে টাওয়ারের টোটাল উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে। তো আমরা এখানে ধরে নিলাম যে এই টাওয়ারটার উচ্চতা হলো এইচ। একটা টাওয়ার, সেটার উচ্চতা হলো এইচ। একটা বস্তুকে এইচ উচ্চতার একটা টাওয়ার টি সেকেন্ডে এই যে বস্তুটা আছে সেটা একদম টাওয়ারের শীর্ষ থেকে নিচে পর্যন্ত পড়ে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এইচ ইকুয়াল টু হবে হলো হাফ অফ জিটি স্কোয়ার। এইচের মান হবে হাফ অফ জিটি স্কোয়ার। এটা হলো আমাদের ইকুয়েশন। যদি টাওয়ারের উচ্চতা এইচ হয় এবং যদি বস্তুটা একদম ভূমিতে পড়তে, টাওয়ারের শীর্ষবিন্দু থেকে ভূমিতে পড়তে যদি টি সেকেন্ড সময় লাগে, তাহলে টাওয়ারের উচ্চতা হলো এইচ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। এখন পরের বার বলছি যে শেষতম সেকেন্ডে টাওয়ারের এই যে উচ্চতার, টাওয়ারের উচ্চতার যে 5/9 অংশ অতিক্রম করে। তো টিতম সেকেন্ডে আমরা জানি শেষতম সেকেন্ড বা যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে, এটা হলো টোটাল টাইমে। এইখানে যদি আমরা ধরি ফর এক্সাম্পল, এই টাইমটা যদি ধরি হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ডে তার এই উচ্চতা সে অতিক্রম করে। কিন্তু এই 10 সেকেন্ডের মধ্যে
লাস্টতম সেকেন্ডে মানে শেষ সেকেন্ডে, আমরা যদি বলি 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস হলে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে শেষতম সেকেন্ডে। 10তম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব কত হবে? সেই দূরত্ব আমাদের হবে হলো 5h/9। এই যে টোটাল টাওয়ারের টোটাল যে উচ্চতার 9/5 সে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত করে। তো tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের আমরা সূত্র জানি S = U + ½ G × 2t - 1। এটা হলো tতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমাদের এখানে বলা আছে যে আদিবেগ, যেহেতু অবাধে পরন্ত একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আদিবেগ এখানেও কত হবে? 0 হবে। এই জায়গাও আদিবেগ আমরা 0 ধরেই করছি, এখানেও আদিবেগ কত হবে? 0 হবে। তো এই যে দূরত্বটা শেষতম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব tতম সেকেন্ডে, এই দূরত্বটা হলো আমাদের 5/9h। এটা হলো আমাদের দূরত্ব। তো আমরা এইখান থেকে বলতে পারি হলো 5/9h = হবে ½ G × 2t - 1। এই হলো আমাদের সূত্র। তো আমাদের যে এইচ এর মানটা আমরা জানি, এইচ এর মান কত? এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ এবং এই আর একটা সমীকরণ, দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে টাওয়ারের উচ্চতা। তো দুইটা সমীকরণ থেকে যদি টাওয়ারের উচ্চতা বের করতে যাই, এখানে সমীকরণ দুইটা এবং আননোনও দুইটা, একটা হলো এইচ আর একটা হলো টি, এই দুইটা হলো আননোন। তো আমরা প্রথমে যদি কাজ করি যে এইখানে আমরা এইচ এর মানটা প্রথম সমীকরণ থেকে এইচ এর মান যদি দ্বিতীয় সমীকরণে বসাই, তাহলে 5/9 আর এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি ½ GT² = হবে ½ G × 2t - 1। তো এই যে জি এই যে হাফ কাটাকাটি হলো, শুধুমাত্র থাকবে হলো 5/9t² = হলো 2t - 1। আমরা যদি এই 9 দিয়ে 2t - 1কে গুণ করি, তাহলে 5t² = হবে 18t - 9। তো এখানে আমরা টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাবো, 5t² - হলো 18t + 9 = 0। এখান থেকে আমাদের সলভ করতে হবে, টি এর দুইটা মান বের করতে হবে। আমরা যে কোনোভাবে করতে পারি, মিডল টার্ম ব্রেক করেও করতে পারি, উৎপাদক বিশ্লেষণ করে, অথবা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। তো আমরা যদি যে কোনোভাবে 5 নং 45 থেকে যদি আমাদেরকে বানাইতে হয় 18, তাহলে প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করলাম, পাবো হলো 15। তাহলে 3 15 45 যোগের মাধ্যমে যদি করি, তাহলে এইভাবে লিখতে পারি 5t² - 15t - 3t + 9 = 0। 5 যদি কমান নিই, 5t যদি কমান নিই, তাহলে এখানে পাবো হলো t - 3, আর এখানে যদি -3 কমান নিই, তাহলে পাবো হলো t - 3 = 0। তো আমরা t এর দুইটা ভ্যালু পাবো। একটা ভ্যালু পাবো হলো t = হবে 3 সেকেন্ড, আর একটা t এর ভ্যালু হবে যে 3/5। t = হবে, একটা হবে 3 আর একটা হবে যে 5t - 3। যদি 0 হয় তাহলে t = হবে হলো, আমরা একসাথেই লিখি, আর একটা ভ্যালু হবে হলো 3/5। এই যে দুইটা মান পাইছি, এই দুইটাই পজিটিভ এবং হলো এর মধ্যে একটা মান গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? এই যে মানটা আমাদের দেওয়া হয়েছে এইখানে 5/3, এই মানটা অ্যাকসেপ্টেড না। কারণ আমাদের বলছে শেষতম সেকেন্ডে টাওয়ারের টোটাল উচ্চতার সে 9/5 অতিক্রম করে। দ্যাট মিনস হলো এইখানে কিন্তু বস্তুটা মিনিমাম 1 সেকেন্ডের বেশি সময় ধরে সে গতিশীল ছিল। তো এইখানে যেহেতু এত অংশ, এই যে ভ্যালুটা আমাদের এই সেকেন্ডটা কিন্তু 1 সেকেন্ডের চেয়ে কম, তাহলে শেষ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, যে টোটাল দূরত্বের যে 9/5, সেই রকম কোনো কন্ডিশনই আসতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত, যে মিনিমাম পক্ষে বস্তুটা 1 সেকেন্ডের বেশি সময় ধরে গতিশীল থাকবে। তো এখানে যেহেতু টি এর মান হলো 3/5, সেটা হলো 1-এর চেয়ে কম, তাহলে এইটা আমাদের গ্রহণযোগ্য উত্তর না। তো টি এর মান আমরা পাবো হলো 3, এটা হলো গ্রহণযোগ্য। সেই টি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এইচ = পাবো হলো ½ G × হইল 3², যেটাকে আমরা এভাবে লিখতে পারি ½ 9.8 গুণ হইল 9। তো সলভ করলে আমরা পাবো হইল যে 4 ½ G হইল 4.9, সরাসরি এইভাবে লিখবো, গুণ হইল 9,
গুণ করলে পাবো 141/10 বা 41.4 মিটার, 44.1 মিটার, 44.1 মিটার। এটা হবে আমাদের টাওয়ারের উচ্চতা বা আমাদের উত্তর। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে 2 এর ক্ষেত্রে প্রমাণ করো যে ইউ স্কোয়ার বি প্লাস ভি স্কোয়ার এ ইকুয়াল টু হবে 2ab ইন্টু ডি। তো এইখানে আমাদের দুইটা রেলগাড়ির কথা যেটা বলছিল, দুইটা রেলগাড়ি যথাক্রমে আদি বেগ আছে ইউ এবং হলো ভি, তারা সমবেগে একে অপরের দিকে অগ্রসর হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি। তো আমরা এইখানে যদি দুইটা রেলগাড়ির কথা বলি, এই দুইটা রেলগাড়ি যথাক্রমে আমাদের প্রথম যে গাড়িটা ইউ বেগে এবং দ্বিতীয় গাড়িটা হলো ভি বেগে পরস্পরের দিকে অগ্রসর হয়, এবং এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা হলো ডি। এখন এদের সর্বোচ্চ পরিমাণ যে মন্দন সেটা হলো এ এবং হলো বি, দুইটা সর্বোচ্চ পরিমাণ মন্দন। আমরা মনে করি যে প্রথম যে রেলগাড়ি সেটা হলো এক্স দূরত্ব পর্যন্ত অতিক্রম করবে, এই মন্দন প্রয়োগ করে এ পরিমাণ মন্দন সে প্রয়োগ করে এক্স দূরত্ব পর্যন্ত আসবে, আর দ্বিতীয় গাড়িটা সেটা হলো বি মন্দন প্রয়োগ করে তাহলে ডি মাইনাস এক্স এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। যদি দুইটার দূরত্বের যোগফল হয় ডি এর সমান অথবা ডি এর চেয়ে ছোট, তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো বলছে কোনো রকম দুর্ঘটনা এড়ানো যদি কোনোভাবে, মানে জাস্ট ডি ইকুয়াল এরকম হলো যে মাঝখানে তাদের যে দুইজনের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো ডি এর সমান। যদি ডি এর সমান হয় তো একজনে আসলো এক্স পরিমাণ দূরত্ব আর একজনে আসলো হইলো যে ডি মাইনাস এক্স পরিমাণ দূরত্ব, দুইটার দূরত্বের যোগফল যদি হয় ডি এর সমান তাহলেই কোনো রকমে সংঘর্ষ এড়ানো যাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা দূরত্বগুলো বের করি, যে প্রথম যে আমাদের রেলগাড়ির কথা বলা হয়েছে সেটা মনে করলাম এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে তার আদি বেগ হইল ইউ, শেষ বেগ হবে 0। যখন এখানে থেমে যাবে তখন শেষ বেগটা হবে কত? 0। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু শেষ বেগের স্কোয়ার আমরা বলতে পারি আদি বেগের স্কোয়ার মাইনাস হলো 2, এরপর হলো ত্বরণ হলো এ এবং হলো লাস্টে হলো তাদের যে সরণটা মনে করলাম এক্স। এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি, এক্স ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2a। আবার দ্বিতীয় রেলগাড়িটার ক্ষেত্রেও আমরা বলতে পারি হলো 0 স্কোয়ার শেষ বেগের স্কোয়ার ইকুয়াল টু হলো আদি বেগের স্কোয়ার মাইনাস 2, এটার মন্দন হলো বি এবং তার অতিক্রান্ত দূরত্ব আমরা যদি মনে করি হলো ডি মাইনাস এক্স, এই হলো ডি মাইনাস এক্স। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডি মাইনাস এক্সের মান বের করি, ডি মাইনাস এক্স ইকুয়াল টু হবে কত? বি স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2b। তাহলে ডি ইকুয়াল টু হবে হলো বি স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2b প্লাস হলো এক্স। এই যে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বসাই দিই তাহলে ডি ইকুয়াল টু পাবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2b প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2a। এইখানে আমরা যদি লসাগু করি, এই পাশটায় লসাগু করলে আমরা পাবো হলো ডি ইকুয়াল টু 2ab, আর লসাগু করার পর এখানে পাবো হলো এ ইন্টু হলো ভি স্কোয়ার বা ভি স্কোয়ার ইন্টু এ প্লাস ইউ স্কোয়ার ইন্টু হলো বি। আমরা 2ab-কে যদি ডি এর সাথে গুণ করে দিই এবং ওই ডান পাশটা যদি আমরা সাজাই তাহলে এরকম লিখতে পারি ইউ স্কোয়ার বি প্লাস হইল ভি স্কোয়ার এ ইকুয়াল টু হলো 2abd। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে কোনো রকমে যদি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় তাহলে দুইটার যে অতিক্রান্ত দূরত্ব হবে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্যাট মিনস হলো ডি এর সমান হবে। সেখান থেকে আমরা প্রমাণ করলাম, অতএব আমরা লিখতে পারি হলো প্রুভড। এর পরের প্রবলেমটা যদি আমরা দেখি, যে যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রবলেম, যেখানে বলছে যে উদ্দীপক 1-এ উল্লেখ আছে কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সরলরেখা বরাবর যাত্রা করে F1 সুষম ত্বরণে, এরপরে F2 সুষম মন্দনে চলে, টি সময় যাত্রা করে কণাটি s দূরত্ব অতিক্রম করে। টোটাল সময় হলো t সময় এবং টোটাল দূরত্ব হলো s দূরত্ব।
উদ্দীপকে 2 বলা আছে কোনো আনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে একটি কণা ইউ বেগে এত কোণে নিক্ষেপ করা হলো, তার পাল্লা হলো আর এবং বৃহত্তম যে উচ্চতা সেটা হলো বড় হাতের এইচ। তো ক নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে কোনো বস্তুকণাকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, কণাটি সর্বোচ্চ এত মিটার উপরে উঠে ভূমিতে পতিত হলো, তার বেগটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা বস্তুকণাকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সে যে ম্যাক্সিমাম উচ্চতায় ওঠে সেই উচ্চতা হলো ইউ স্কোয়ার আদি বেগ, যে এখানে যে বেগটা ছিল আদি বেগ, সেই আদি বেগের স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2g। এটা হলো আমাদের সূত্র। তো আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে হলো 39.2 মিটার। জি এর মান আমরা জানি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। আর আমাদের বের করতে হবে ইউ এর মান। তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, এইচ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2g। সেখান থেকে ইউ স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 2g বড় হাতের এইচ, বা ইউ ইকুয়াল টু হলো রুট ওভার 2g বড় হাতের এইচ। আমরা 2 সাথে যদি 9.8 গুণ করি আর এর সাথে যদি 39.2কে গুণ করি, তারপর যদি রুট ওভার করি, তাহলে যা পাবো সেটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করি তাহলে এরকম লিখতে পারি 2 গুণ 9.8 গুণ 39.2, তারপর হলো রুট ওভার উত্তর। এটা আসবে হলো আমাদের 27.71 মিটার পার সেকেন্ড। এখানে পাবো হলো 27.71 মিটার পার সেকেন্ড এই বেগে নিক্ষেপ করতে হবে। তো এই যে আদি বেগটা, আদি বেগ হবে এত, এটা হবে আমাদের উত্তর। এরপর বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, এই উদ্দীপক যে 1 ছিল সেটার আলোকে আমাদেরকে প্রমাণ করতে বলছে টি স্কোয়ার বাই 2s ইকুয়াল টু হলো 1/f1 প্লাস 1/f2। এই প্রশ্নটা কিন্তু অনেক ফরম্যাটে আসে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক ফরম্যাটে অনেকভাবে এই অঙ্কগুলো আসে। অনেক ক্ষেত্রে f1 এবং হলো f2-র জায়গায় xy বলে উল্লেখ থাকে, এই টি এর জায়গায় 2 মিনিট দিতে পারে বা 4 মিনিট দিতে পারে, এস এর জায়গায় 8 কিলোমিটার দিতে পারে, এরকম বিভিন্নভাবে অঙ্কগুলো আসে। তো বোর্ড পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে এবং হলো মেইন বইয়েও এই প্রশ্নগুলো বিভিন্নভাবে আসে। তো এইটা যদি টোটাল কনসেপ্টটা আলোচনা করি, যে একটা বস্তু যখন সমত্বরণে চলে, আমরা যদি একটা গ্রাফ আঁকি, সেটা হলো যে বেগ ভার্সেস টাইমের যদি একটা গ্রাফ আঁকি, তাহলে সমত্বরণে যখন একটা বস্তু চলতেছে তখন এইরকম একটা সরলরেখা হবে যেটার ঢাল হবে ধনাত্মক। এরপরে যখন সমবেগে চলবে তখন কিন্তু এরকম যে স্ট্রেট লাইন হবে, যে সরলরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আর যখন হলো এইভাবে যখন সে মন্দনে চলবে তখন কিন্তু এইরকম একটা গ্রাফ হবে। তো আমাদের শুধুমাত্র বলছে ত্বরণে এবং হলো মন্দনে, মাঝখানে সমবেগের যে জিনিসগুলো নাই। এই জন্য আমরা কী করতে পারি, আমরা এখানে যদি আমাদের প্রথমে যদি f1 সমত্বরণে যায়, দ্বিতীয় অংশটা হলো f2 সমমন্দনে। তো এইখানে বেগ আদি বেগ ছিল 0, আমরা মনে করলাম এই জায়গায় সর্বোচ্চ বেগ হয়েছে v, এবং সর্বোচ্চ বেগ v থেকে এইখানে আবার বেগ হ্রাস পেয়ে মন্দনের ফলে এখানে বেগ হয়েছে 0। তো এই যে অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভিটি কার্ভের, এই যে v বেগ ভার্সেস সময়ের যে কার্ভ আছে, সেই কার্ভ দ্বারা যে আবদ্ধ যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা কিন্তু হবে হলো অতিক্রান্ত দূরত্বের সমান। তো আমাদের এই দূরত্বটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, প্রথমটাকে দিলাম হলো যে প্রথম যে দূরত্ব সেটা হলো s1, আর পরের যে দূরত্বটা অতিক্রম করবে সমমন্দনে সেই দূরত্ব যদি s2 দিই, এবং প্রথমবার আমাদের যে সময় লাগছে সেটাকে যদি হলো t1 দিই, এবং দ্বিতীয় যে অংশে যতটুকু সময় লাগছে সেটাকে যদি t2 দিই, তাহলে আমরা বলতে পারি হলো s1 প্লাস s2 ইকুয়াল টু হইল বড় হাতের s, যেটা আমাদেরকে দেওয়া আছে। বড় হাতের s হইল তার অতিক্রান্ত দূরত্ব, এবং t1 প্লাস t2 এইটা হলো আমাদের যে ছোট হাতের t যেটা দেওয়া আছে টোটাল সময়, সেই সময়ের সমান। তো সেখান থেকে আমাদের এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। টি স্কোয়ার বাই 2s ইকুয়াল টু হবে 1/f1 প্লাস হলো 1/f2। তো আমরা যে এই জায়গায় 0 থেকে v পরিমাণ বেগ হইতে যদি t1 পরিমাণ সময় লাগে,
এবং s1 পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে। প্রথমে যদি আমরা যে দূরত্ব এবং সময়ের দুইটা আলাদা আলাদা আমরা পাবো, সমীকরণ পাবো। যেমন হলো যে ভি স্কোয়ার শেষ বেগের স্কোয়ার ইকুয়াল টু হবে, যেহেতু ত্বরণে চলছে, আদি বেগের স্কোয়ার প্লাস হইল 2f1 ইন্টু হইল যে অতিক্রান্ত দূরত্ব s1। সেখান থেকে যদি আমরা s1 এর ভ্যালু বের করি, s1 ইকুয়াল টু পাবো হলো ভি স্কোয়ার বাই হলো 2f1, ভি স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2f1। এটা পাইলাম 1 নম্বর সমীকরণ, দিলাম এটাকে। আর আমরা যদি এইখানে একই জায়গায় প্রথম অংশের জন্য সময়ের যদি এখানে সমীকরণ লিখি, তাহলে শেষ বেগ ইকুয়াল টু বলতে পারি আদি বেগ প্লাস হইলো f1 ইন্টু হলো t1, এইভাবে লিখতে পারি। সেখান থেকে t1 এর মান বের করতে পারি, t1 ইকুয়াল টু হলো v বাই হলো f1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর দ্বিতীয় অংশের জন্য যখন মন্দনে যাবে, শেষ বেগ হলো 0 আর আদি বেগ হলো v, তাহলে শেষ বেগের স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগের স্কোয়ার ইকুয়াল টু হবে আদি বেগের স্কোয়ার। দুইটার ক্ষেত্রেই কিন্তু বেগ, এই যে প্রথম অংশের শেষ বেগ এবং দ্বিতীয় অংশের আদি বেগ দুইটা কিন্তু v হবে। তো সেক্ষেত্রে ভি স্কোয়ার মাইনাস, যেহেতু মন্দনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ত্বরণের ক্ষেত্রে প্লাস ব্যবহার করব, মন্দনের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব, তাহলে 2f2s2, সেখান থেকে s2 এর মান আমরা পাবো হলো ভি স্কোয়ার বাই হলো 2f2। এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আর আমাদের যদি দূরত্বের ইকুয়েশন করি, এখানে যদি টাইমের ইকুয়েশন করি, টাইমের ইকুয়েশন করলে আমরা লিখতে পারি শেষ বেগ ইকুয়াল টু হলো আদি বেগ মাইনাস হইলো ত্বরণ ইন্টু হইলো সময়। সেইখান থেকে টাইম ইকুয়াল টু t2 ইকুয়াল টু পাবো v বাই f2। এটাকে দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। প্রত্যেকটা এই ধরনের অঙ্ক যতগুলো থাকবে, তখন আমরা দূরত্ব এবং সময় দুইটার ইকুয়েশন বের করব। যেগুলো আমরা ধরছিলাম s1 s2 t1 t2, যেগুলোকে আমরা ধরছিলাম সেগুলোর বেসিসে আমরা ইকুয়েশন 4টা বের করলাম। এখন আমরা জানি হলো s1 প্লাস s2 ইকুয়াল টু হলো s। সেই সমীকরণ যদি লিখি, s1 প্লাস s2 ইকুয়াল টু হলো বড় হাতের s। s1 এর ভ্যালু বসাই যদি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2f1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2f2 ইকুয়াল টু হলো আমাদের বড় হাতের s। যেখান থেকে আমরা যদি কমন নিই, এখানে যদি আমরা কমন নিই ভি স্কোয়ার বাই 2 কমন নিতে পারি, ভি স্কোয়ার বাই 2 যদি কমন নিই, তাহলে এখানে পাবো 1 বাই f1 প্লাস হলো 1 বাই f2 ইকুয়াল টু হলো s। এইটাকে আমরা দিলাম হলো 5 নম্বর সমীকরণ। তারপর এই যে আমাদের সময় দুইটা, একটা হলো t1 আর একটা হলো t2, এই দুটাকেও যদি যোগ করি, তাহলে জানি হলো t1 প্লাস t2 ইকুয়াল টু হলো t। তো t1 এর মান হলো v বাই f1 প্লাস v বাই f2 ইকুয়াল হলো t। এই জায়গা থেকে আমরা এভাবে লিখতে পারি v ইন্টু 1 বাই f1 প্লাস 1 বাই f2 ইকুয়াল হলো t। তো আমরা যদি এইখানে কাজ করি, v এর মানটা বের করি, আমাদের রিলেশনগুলো আসছে t, s, f1, f2, এদের মধ্যে রিলেশন আছে। এই রিলেশনের মধ্যে কোথাও কিন্তু v এর মান নাই। আমরা যদি এখান থেকে v এর মান বের করি, v এর মানটা যদি বের করি এবং সেই v এর মানটা যদি এই 5 নম্বর সমীকরণে বসাই, v ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এরকম করে যে t ডিভাইডেড বাই 1 বাই f1 প্লাস 1 বাই f2, এটা হলো আমাদের v এর মান। সেই v এর মান আমরা যদি এই সমীকরণে বসাই, তাহলে কি পাবো, যে প্রথমে আসবে হলো এই মানটা আমরা যদি 6 নম্বর ইকুয়েশন দিই, আর এই মানটা যদি আমরা সমীকরণে বসাই হলো 5 নম্বর এই সমীকরণে বসাই, তাহলে এভাবে পাবো হলো t স্কোয়ার ডিভাইডেড বাই হলো 1 বাই f1 প্লাস 1 বাই f2 তার হোল স্কোয়ার ইন্টু হলো 1 বাই f1 প্লাস হলো 1 বাই f2 ইকুয়াল টু হইল s। তো আমরা এই যে 1 বাই f1 প্লাস 1 বাই f2 এর যে হোল স্কোয়ারটা আছে, সেখান থেকে একটা একটা কিন্তু কাটাকাটি হবে, যেহেতু এটার স্কোয়ার আছে আর এটা হলো নর্মাল, একটা একটা কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পর এখানে থাকবে, নিচে থাকবে টি স্কোয়ারের নিচে থাকবে এখানে একটা 2 ছিল, এই যে 2টা এটাকে লিখলাম এখানে 2। তো টি স্কোয়ারের নিচে যদি এসটাকে নিয়ে আসি, আর এই যে 1 বাই f1 প্লাস 1 বাই f2কে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এইভাবে লিখতে পারি টি স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2s ইকুয়াল টু হলো 1 বাই f1 প্লাস হলো 1 বাই f2। এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, অতএব আমরা লিখতে পারি হলো প্রুভড।
এরপরে বলছে যে উদ্দীপকের 2-এ আমাদের যেটা দেওয়া ছিল যে আলফা কোণে যখন ইউ আদিবেগে এবং আলফা কোণে কোনো একটা বস্তু নিক্ষিপ্ত হয় তার পাল্লা হয় আর এবং হলো বৃহত্তম উচ্চতা হলো এইচ। সেখান থেকে আমাদের এই অংশটা প্রমাণ করতে বলছে। তো এটা যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমরা এইচের ইকুয়েশন কি জানি, এইচ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g, আর আর এর মান জানি আমরা হলো এভাবে যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই দিই, এই ভ্যালুগুলো যদি লেফট হ্যান্ড সাইডে আমরা বসাই তাহলে পাবো হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত হবে 16 জি এইচ স্কোয়ার মিনস হলো এইচ যে ভ্যালুটা বের করছি তার হোল স্কোয়ার করলে আমরা পাবো হলো এরকম যে ইউ টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার আসবে হলো 4 আলফা ডিভাইডেড বাই হলো 4 জি স্কোয়ার আসবে 2g এর হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো 4g স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার ইন্টু এইচ। এই ক্ষেত্রে এইচের মান কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g বসাইলাম এবং লাস্টে হলো জি আর স্কোয়ার, জি এর ভ্যালু বসাইলাম এবং আর স্কোয়ারের ভ্যালু আসবে কত ইউ টু দি পাওয়ার 4, যেহেতু এখানে ইউ স্কোয়ার আসছে ইউ টু দি পাওয়ার 4 আর সাইন স্কোয়ার টু দি পাওয়ার সাইন স্কোয়ার 2 আলফা ডিভাইডেড বাই হলো জি তার হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো জি স্কোয়ার। আমাদের এখানে কিছু জিনিসপত্র কিন্তু কাটাকাটি করতে পারি, যেমন হলো 4 এবং 16, এখানে থাকবে হলো 4, তারপর এখানে একটা জি কাটাকাটি হবে, নিচে একটা জি থাকবে, এইখানটাতে আমাদের একটা এখানেও একটা জি কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর বাকি অংশগুলোকে আমরা যে সাইন 2 আলফা ইকুয়াল টু জানি হলো 2 সাইন আলফা কজ আলফা, এইভাবে লিখতে পারি। সাইন 2 আলফাকে লিখতে পারি 2 সাইন আলফা কজ আলফা, দ্যাট মিনস হলো এটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো যে 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা। এবার আমরা যদি লসাগু করি, সবাইকে যদি এইখানে লসাগু করলে নিচে আসবে হলো, নিচে এখানে আসছে জি, এখানে 2g, এখানে শুধু জি, তো 2g দিয়ে যদি আমরা এখানে লসাগু করলে উপরের এই অংশটুকে সবাই 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আসবে হলো 8 ইউ টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস 8 এখানে ইউ স্কোয়ার এবং ইউ স্কোয়ার মিলে হবে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা। তো লাস্টের পদটা আমরা পাবো, যেহেতু 2g আমরা লসাগু করছি, এখানে যেহেতু নিচে জি, প্রথমে একটা 2 আসবে, 2 ইউ টু দি পাওয়ার 4 আর হলো যে সাইন স্কোয়ার 2 আলফা, এটাকে আমরা করলে পাবো হলো 4 সাইন স্কোয়ার আলফা ইন্টু হলো কজ স্কোয়ার আলফা, এইভাবে আমরা লিখতে পারি। আমরা যদি উপরের দিকে খেয়াল করি যে এখানে 8 ইউ টু দি পাওয়ার 4, এখানে 8 ইউ টু দি পাওয়ার 4 এবং লাস্টে এইটাও হলো 8 ইউ টু দি পাওয়ার 4, সবার থেকে যদি আমরা 8 ইউ টু দি পাওয়ার 4 কমান নিই তাহলে আমরা পাবো উপরে পাবো 8 ইউ টু দি পাওয়ার 4 বাই হলো 2g, এটাকে কমান নিলে ভিতরে থাকে হলো সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এইখানে থাকে হলো সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা। তো আমরা সাইন স্কোয়ার আলফা লিখলাম আর কজ স্কোয়ার আলফাকে এভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। লেখার পর আমরা যদি গুণ করে দিই, গুণ করলে এভাবে লিখতে পারি 8 ইউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2g ইন্টু হলো সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এই যে সাইন স্কোয়ার আলফা দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে যদি গুণ করে দিই মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা। এই জায়গাতে কিন্তু আমাদের সাইন টু দি পাওয়ার 4 আলফা, সাইন টু দি পাওয়ার 4 আলফা, সাইন স্কোয়ার আলফা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হওয়ার পর আমরা পাবো হলো যে সামথিং, এই যে যেটা আছে ইন্টু হলো 0 ইকুয়াল হবে 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। অতএব এটাকে আমরা লিখবো হলো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে, অতএব আমরা লিখবো হলো প্রমাণিত বা প্রুভড। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেখানে দৃশ্যকল্প 1-এ বলা আছে একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে পরন্ত একখণ্ড পাথর 2 মিটার নিচে যাওয়ার পর টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 8 মিটার নিচ থেকে একটি
বিন্দু থেকে এক খণ্ড পাথরকে নিচে ফেলে দেওয়া হলো। আর দৃশ্যকল্প 2-এ বলা আছে যে ইউ বেগে এবং হলো 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটা প্রাস, সেটা হলো সর্বোচ্চ উচ্চতা, তার গতিপথের যে সর্বোচ্চ উচ্চতা হলো 10 মিটার। তো আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 5 ফুট পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটা বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে। পাথর ফেলার সময় বেলুনটির উচ্চতা কত ছিল? পাথর ফেলার সময় আমরা যদি মনে করি একটা ভূমি থেকে এইচ উচ্চতায় একটা পাথর, এই যে এইচ উচ্চতায় একটা এইখানে বেলুন ছিল, সেই বেলুনটা তার বেগ হইল ইউ ইকুয়াল টু হলো 5 ফিট পার সেকেন্ড। এত বেগে একটা বেলুন উপরের দিকে উঠতেছে, আর ওইখান থেকে একটা পাথর যে ফেলে দেওয়া হলো, তো পাথরের কিন্তু ইনিশিয়াল বেগ হবে বেলুনের বেগের সমান হবে। দ্যাট মিনস হলো এই যে পাথরটা যেটা ফেলে দেওয়া হলো তার বেগ কিন্তু এই দিক বরাবর 5 ফিট পার সেকেন্ড, এটা হলো পাথরের বেগ। তো উচ্চতা যদি আমরা এইচ ধরি, এই পাথরটা এই উচ্চতা থেকে ভূমি পর্যন্ত আসতে সময় লাগছে হলো টি ইকুয়াল টু 10 সেকেন্ড। এই সময়টুকু তার দরকার হয়েছে। তাহলে এই এইচের মান বের করার যে সূত্রটা আমরা জানি হলো পাথরের বেগ যেহেতু উপরের দিকে, তো আমরা দুই ধরনের সূত্র ব্যবহার করতে পারি। একটা হলো এইচ ইকুয়াল টু হলো মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা ব্যবহার করতে পারি, যেখানে ইউ এর মান বলবো হলো 5। কারণ হলো এই বেলুনটার প্রাথমিক বেগ কিন্তু হলো যে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আমরা নর্মালি কনসিডার করি বেলুনের বা যে একটা পরন্ত বস্তু তার বেগটা হলো যে তার গতিপথের দিকে নিচের দিকে নিম্নগামী। সেই হিসাবে যদি গতিপথের ডিরেকশন যদি নিচের দিকে হইতো তাহলে ইউ এর মান পজিটিভ হইতো। যেহেতু গতিপথের দিক হলো উপরের দিক, তার জন্য আমরা এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার ব্যবহার করব, অথবা এই যে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার দিয়েও করতে পারি। সেক্ষেত্রে ইউ এর মান হবে -5। আমরা যে কোনোভাবে করতে পারি। এই যে ইউ এর মান আমাদের দেওয়া আছে, এটা হলো ইউ এর মান, ইউ ইকুয়াল টু 5 ফিট পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তো এইচ এর ভ্যালু আমরা বের করব। এইচ ইকুয়াল টু হবে -5 ইন্টু হলো 10, যেহেতু টি এর মান হলো 10 সেকেন্ড, আর প্লাস হলো হাফ ইন্টু জি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিট পার সেকেন্ড এফপিএস পদ্ধতিতে জি এর মান হলো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। নর্মালি আমরা যে এমকেএস বা মিটার, এই এমকেএস মিটার, কেজি এবং হলো সেকেন্ড, এই এককে বা এসআই এককে আমরা জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই এককটা হবে এফপিএসে আমাদের জি এর মান ব্যবহার করতে হবে 32। তো 32 যদি ব্যবহার করি, 32 গুণ হলো 10 স্কোয়ার, এইটা আমরা ক্যালকুলেশন করলে পাবো এই ধরনের যে 16 হবে এইখানে আমাদের 2 এবং হলো 32 কাটাকাটি হয়ে এখানে 16 হবে, 16-র সাথে 100 গুণ হবে 1600 থেকে আমাদের বিয়োগ হবে যে 50 বিয়োগ হবে। তাহলে এইচ এর মান ফাইনালি পাবো হলো 1550, আর একক হবে অবশ্যই ফিটে, কারণ হলো বেগ হলো ফিট পার সেকেন্ডে, এখানে একক হবে ফিটে। এটাই হবে আমাদের উত্তর। খ নাম্বার বলছে দৃশ্যকল্প 1 হতে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে, যেখানে আমাদের দৃশ্যকল্প বলা হচ্ছে টাওয়ারের শীর্ষবিন্দু হতে এক খণ্ড পাথরকে যে যখন ফেলে দেওয়া হয়েছে 2 মিটার নিচে পৌঁছানোর পর কি হয়েছে, এই জায়গায় যে এক খণ্ড পাথর, এই একটা টাওয়ার, আমরা মনে করলাম এই একটা টাওয়ার, যে এইখানে যখন এক খণ্ড পাথরকে যখন এক খণ্ড পাথরকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর এটা 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, করার পর যে টাওয়ারের শীর্ষবিন্দু হতে 8 মিটার নিচ থেকে, এই যে 8 মিটার নিচ থেকে আর একটা পাথরকে এই জায়গা থেকে নিক্ষেপ করা হলো বা ফেলে দেওয়া হলো, কোনো বিন্দু থেকে পাথরকে ফেলে দেওয়া হলো। এখানে যেটা মিসিং আছে, যে দৃশ্যকল্পে যেটা মিসিং আছে, যে দুইটা পাথরই একই সময় ভূমিতে পৌঁছাবে, তাহলে আমাদের এই টাওয়ারের উচ্চতা বা হাইটটা বের করতে হবে। তো এখান থেকে আমরা যদি দেখি যে আমরা মনে করি যে টাওয়ারের উচ্চতা হলো, এই যে টাওয়ারের উচ্চতা হলো এইচ, এই এইচের মান আমাদেরকে বের করতে হবে। যেখানে প্রথম যে বস্তুটা, সেখানের আদিবেগ, তার আদিবেগ 0 ছিল এবং 2 মিটার অতিক্রম করতে অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে 2 মিটার অতিক্রম করলো। এই সময় তার বেগের মান কত? এই সময় তার বেগের মান হইল যে ভি স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি হলো ইউ স্কোয়ার প্লাস
2g ইন্টু তার অতিক্রান্ত দূরত্ব 2g ইন্টু হলো 2। তো যেহেতু আদিবেগ, এই যে আদিবেগ আমাদের কি দেওয়া আছে, আদিবেগটা হলো 0। 0 যদি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হলো 4g। এই ভি স্কোয়ারের মান হলো 4g। তো এইখান থেকে বস্তুটা নিচের দিকে পড়বে। আমরা মনে করলাম যে এই পর্যন্ত নিচের দিকে এই পড়তে 30 সেকেন্ড সময় লাগছে, এই পর্যন্ত পড়তে 30 সেকেন্ড সময় লাগছে। আর এই বস্তুটা যে এইখান থেকে পড়ছে ছেড়ে দেওয়া হয়েছে, তার আদিবেগ, এইখানে আদিবেগ হলো 0। তাহলে এই পর্যন্ত তার পৌঁছাইতে, এই ক্ষেত্রেও আমরা মনে করলাম যে এই বস্তুটা পৌঁছাইলো, একদম ভূমিতে পৌঁছাইলো, তারও একই সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগে। তার অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হলো h-8, আর প্রথম বস্তুটার অতিক্রান্ত দূরত্ব যেহেতু উপরের 2 মিটার, বাকি যে দূরত্ব হলো h-2 মিটার। এতটুকু দূরত্ব অতিক্রম করছে 30 সেকেন্ডে, আর এইটাও আমাদের 30 সেকেন্ডে যে h-8 এই দূরত্ব অতিক্রম করছে। তো প্রথম বস্তুটার জন্য যদি আসি আমরা, প্রথম বস্তুটার ক্ষেত্রে আমরা তো দুইটা ইকুয়েশন এখানে, একটা ইকুয়েশন এখানে লিখেই ফেলছি যে ভি স্কোয়ার 2 সেকেন্ড পর তার বেগ হলো 4g। তো এই যে দ্বিতীয় ক্ষেত্রে তার যে গতিপথের দ্বিতীয় অবস্থায় প্রথম অংশটুকুর বেগ আদিবেগ ইউ এখানে হলো ভি, আর দ্বিতীয় অংশের আদিবেগ হলো এখানে ভি। আর এই জায়গার আদিবেগ আমাদের দরকার নেই। অতিক্রান্ত দূরত্ব যদি h-2 দেওয়া থাকে তাহলে h-2 অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা বলতে পারি কিভাবে, অতিক্রান্ত দূরত্ব হইল যে আদিবেগ ভি ইন্টু টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। h-2 ইকুয়াল টু হলো ভিটি প্লাস হলো হাফ অফ জিটি স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হলো h-8 ইকুয়াল টু হলো তার আদিবেগ যেহেতু 0 এখানে, তাহলে এখানে আসবে হলো হাফ অফ জি টি স্কোয়ার। এই হলো আমাদের দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকেই আমাদের বের করতে হবে এইচের মানটা বের করতে হবে। এইচের মান এই দুইটা ইকুয়েশন সলভ করে বের করতে হবে। তো আমাদের এখানে দুইটা আননোন আছে, একটা আননোন হলো এইচ আর একটা আননোন হলো টি। তো এই দুইটা আননোন সলভ করতে হবে। প্রথমে যদি আমরা কাজ করি যে 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি, 1 মাইনাস যদি আমরা 2 করি তাহলে h-2 থেকে h-8 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো হলো 6, কারণ কি h এবং h কাটাকাটি হবে, -2 -8, দ্যাট মিনস হলো +8। এখানে আসবে হলো 6 ইকুয়াল টু আসবে হলো বাম পাশে হলো 6 আসবে, আর ডান পাশে হলো এই যে হাফ অফ জিটি স্কোয়ার, দুই জায়গা থেকে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে আমরা পাবো হলো v ইন্টু হলো টি। তো এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, টি ইকুয়াল টু হলো 6/v, আর ভি স্কোয়ার ইকুয়াল টু হলো যে 4g, তাহলে v ইকুয়াল টু আসবে কত, √4g। √4g এর মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি তাহলে 4 ইন্টু 9.8 গুণ হলো 4, তাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হলো এখানে 6.26। তো এই জায়গা ভ্যালু আসবে 6.26। তো 6 ডিভাইডেড বাই হলো 6.26, আমরা টি এর যে মানটা পাবো সেই মানটা আসবে হলো 6 ডিভাইডেড বাই আনসার, এটা আসবে হলো 0.958, 0.958। তো দশমিকের পর যেহেতু ছোটো ভ্যালু, দশমিকের পর 3-4টা ভ্যালু নিলে এখানে যদি আমরা তাৎপর্যপূর্ণ যদি সংখ্যা নিই সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধাজনক হবে, বেশি অ্যাকুরেট অ্যান্সার পাওয়া যাবে। তো এই টি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসাই, 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাইলে এইচের মান পেয়ে যাবো। তো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে যদি বসাই h-8 ইকুয়াল লিখতে পারি হাফ অফ জি ইন্টু হলো টি স্কোয়ার। টি স্কোয়ার মিনস হইল এই যে ভ্যালুটা পাইছি 0.958 তার হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার দিলে আমরা এইচের ভ্যালু পাবো 8 প্লাস হাফ অফ 9.8 গুণ হলো 0.958 তার হোল স্কোয়ার। এটাও যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি, যে উত্তরটা ছিল আমাদের সেটার বর্গ করব, গুণ করব হলো 9.8 ভাগ 2। তো এখানে পাবো হলো যেটা
যে 9/2 প্লাস হলো 8, এটা হবে টোটাল আমাদের এইচের ভ্যালু। দ্যাট মিনস হলো এইচের মান আসবে হলো 12.5 মিটার। যে আমাদের টাওয়ারের যে উচ্চতা ছিল সেটা হলো 12.5 মিটার, যেটা হলো আমাদের উত্তর। দৃশ্যকল্প 2 হতে প্রক্ষেপকটির পাল্লা এবং হলো বিচরণকাল দুইটা জিনিস বের করতে বলছে। এখানে পাল্লা হলো আর এবং বিচরণকাল যদি আমরা বড় হাতে টি দ্বারা প্রকাশ করি, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে দেওয়া আছে এখানে আলফা এর ভ্যালু দেওয়া আছে, আলফা ইকুয়াল টু দেওয়া আছে হলো 30 ডিগ্রি এবং হলো বড় হাতের এইচ ইকুয়াল টু দেওয়া আছে হলো 10 মিটার। তা আমরা যদি প্রথমে দেখি পাল্লার ইকুয়েশন কি, পাল্লা ইকুয়াল টু আমরা জানি হলো আর ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি, এবং বিচরণকাল বড় হাতে টি এর ইকুয়েশন হলো যে 2u সাইন আলফা ডিভাইডেড বাই হলো জি। তো আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো ইউ এর মান আর একটা হলো আলফার মান। আর জি এর মানটা আমরা জানি 9.8। তো আলফার মান দেওয়া আছে, এই যে এইচ এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে ইউ এর মান। তো এইচ এর ইকুয়েশন আমরা জানি হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g, এটা হলো আমাদের এইচ এর ইকুয়েশন। সেখান থেকে আমরা যদি ইউ স্কোয়ার বের করতে চাই, ইউ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি হলো 2g বড় হাতের এইচ ডিভাইডেড বাই হবে হলো সাইন স্কোয়ার আলফা। আমরা 2gh এগুলো সবগুলো যদি ভ্যালু বসাই, ইউ স্কোয়ার ইকুয়াল টু আসবে হলো 2 গুণ 9.8 গুণ হলো 10 ডিভাইডেড বাই হলো সাইন 30 এর হোল স্কোয়ার, এটা আসবে হলো 1/2 এর হোল স্কোয়ার। যেহেতু সাইন 30 এর হোল স্কোয়ার, সাইন 30 হলো 1/2, তার হোল স্কোয়ার আসবে হলো 1/4, বা এইভাবে আমরা লিখতে পারি হলো 4 গুণ 2 8 গুণ 9.8 গুণ হলো 10। তো এইটা হলো ইউ স্কোয়ারের মান। তাহলে ইউ ইকুয়াল টু আসবে হলো রুট ওভার, যেটা পাবো এখানে এই যে ভ্যালু যেটা পাবো এটা হলো 80 গুণ হলো 9.8, তার রুট ওভারটা করবো। এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি সলভ করি 80 গুণ হলো 9.8 তার বর্গমূল করব, সেটা হবে 28। তাহলে ইউ এর মান আমরা পাবো হলো 28। তো সেই 28 থেকে এটা যদি আমাদের 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, ইউ এর মান 28 এবং আলফার মান হলো 30 ডিগ্রি, সেটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আর ইকুয়াল টু আমরা পাবো হলো 28 স্কোয়ার গুণ হলো সাইন 2 ইন্টু আলফা, দ্যাট মিনস হলো সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই হলো জি হলো 9.8। এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে পাবো হলো 28 এর স্কোয়ার গুণ আমাদের এখানে আসবে হলো সাইন 60 ডিগ্রি, এটাকে গুণ করলাম, ভাগ করব হলো 9.8 দ্বারা। 9.8 দ্বারা ভাগ করলে আমরা পাবো 69.28। এখানে যে ভ্যালু আসবে 69.28 মিটার, এটা হবে আমাদের পাল্লা। আর যদি বড় হাতের টি দ্যাট মিনস হলো বিচরণকাল বের করি, তাহলে 2 গুণ 28 গুণ হলো সাইন 30 ডিভাইডেড বাই হলো জি দ্যাট মিনস হলো 9.8। এটা দ্বারা যদি আমরা ভাগ করি, যে সাইন 30 মান হাফ আর এই 2 কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর আমরা যদি বাকি অংশ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি 28 ভাগ হলো 9.8, এটার ক্ষেত্রে আমরা পাবো যে 2.86। আমরা লিখতে পারি এখানে যে টি ইকুয়াল টু হবে 2.86 সেকেন্ড। তো এইখানে আমাদের দুইটা উত্তর, এই একটা উত্তর টি এর মান বিচরণকাল, আর এই আরেকটা উত্তর, এই হলো আমাদের দুইটা উত্তর পাল্লা এবং বিচরণকাল। এবার আমরা যদি বরিশাল বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করি,
যেখানে বলা আছে ইউ আদি বেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো, টি সময় পর তার অবস্থান হবে এক্স কমা ওয়াইতে পৌঁছায়। এবং দৃশ্যকল্প 2-এ বলা আছে একটি পাথর কুয়োর ভিতরে ফেলার 30 সেকেন্ড পরে পানিতে এর পতনের শব্দ শোনা গেল। তো শব্দের বেগ ভি এবং কুয়ার গভীরতা হলো এইচ, বাতাসের যে বাধা সেটা আমরা অগ্রাহ্য করতে পারি। তো ক নাম্বার প্রশ্ন হলো একজন সাঁতারুর বেগ দ্বিগুণ বেগে একজন সাঁতারু স্রোতের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে একটি নদী অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছাইল। তাহলে সে সাঁতারুর বেগ হবে স্রোতের বেগের দ্বিগুণ এবং হলো সে নদীর একদম সোজাসুজি নদী পার হয়েছে, সোজাসুজি নদী সে পার হয়েছে। দ্যাট মিনস হলো লব্ধি বেগ কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর হবে। এই হলো আমাদের স্রোতের বেগ। স্রোতের বেগ যদি হয় আমরা ভি ধরি এবং সাঁতারুর বেগ হলো এইখানে আসবে হলো 2v, যেটাকে আমরা ইউ বলি, ইউ ইকুয়াল টু হবে 2v। তো আর লব্ধিটা হবে একদম সোজাসুজি, সে সোজাসুজি নদী পার হয়েছে। তাহলে বলতেছে স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণে সে যাত্রা করেছিল। এটার ক্ষেত্রে একদম সহজ সূত্র, আলফা ইকুয়াল টু সূত্র হলো কজ ইনভার্স মাইনাস যে ভি বাই ইউ। এটা সূত্র হলো কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তো এই যে ভি আর ইউ যদি গোলমেলে হয়ে যায় তাহলে মাথায় রাখতে হবে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই হলো সাঁতারুর বেগ। এরপরে যদি কনফিউশন থাকে তাহলে মাথায় রাখতে হবে কজ ইনভার্স মাইনাস ছোট বেগ ডিভাইডেড বাই হলো বড় বেগ। আর সাঁতারুর বেগ যদি স্রোতের বেগের চেয়ে বেশি না হয় তখন কখনোই সোজাসুজি নদী পার হওয়া সম্ভব না। তো এইখান থেকে আমরা যদি বের করি আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস এই যে এইখানে এই দুইটার অনুপাত আমাদের প্রশ্নে যেটা বলা আছে ভি বাই ইউ ইকুয়াল টু হলো 2, কারণ এই সরি 2 না, হাফ হবে, কারণ ইউ হলো বড়। ইউ ইকুয়াল টু হলো 2v, তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু হবে হলো হাফ। তো সেই হাফের মান যদি আমরা এখানে বসাই কজ ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। তো আমাদের যে সাঁতারু যার বেগ হলো স্রোতের বেগের দ্বিগুণ সে 120 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে, এই যে এই কোণটা যদি 120 ডিগ্রি কোণ হয়, আলফা ইকুয়াল টু যদি 120 ডিগ্রি কোণ হয় তাহলে সে সোজাসুজি নদী পার হতে পারবে। তার যে চূড়ান্ত যে লব্ধি বেগটা হবে একদম যে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে হবে। তো এটাই হবে আমাদের উত্তর। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, উদ্দীপক 1 ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা মাইনাস এক্স আর ট্যান আলফা প্লাস হলো এক্স ওয়াই ইকুয়াল হলো 0। যেখানে আমাদের বলা ছিল আদিবেগ ইউ আর আনুভূমিকের সাথে সেটা আলফা কোণে নিক্ষিপ্ত কোনো প্রাস সেটা টি সময় এত বিন্দুতে পৌঁছায়। এই ক্ষেত্রে আমাদের যে সূত্র আছে সূত্রটা হলো আমরা জানি হলো ওয়াই ইকুয়াল টু হলো এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এই সূত্র কিন্তু আমাদের জানা আছে। তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের ট্যান আলফা আছে, ওয়াই আছে, এক্স আছে, সব কিছু আছে। তো এই সূত্রগুলোর মধ্যে এক্স স্কোয়ার ট্যান আলফা আছে, এক্স আর ট্যান আলফা প্লাস আর ওয়াই। আমরা যদি সবাইকে এই ডান পাশে যেটা আছে সেটাকে যদি আমরা লসাগু করি তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি হলো এক্স ট্যান আলফা ইন্টু হইল আর মাইনাস এক্স ডিভাইডেড বাই হলো আর। এবার যদি গুণ করে দিই লবের এই অংশটাকে যদি গুণ করি ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি হলো এক্স আর ট্যান আলফা মাইনাস এক্স ট্যান আলফার সাথে মাইনাস এক্স যখন গুণ করব তখন আসবে এক্স স্কোয়ার ট্যান আলফা ডিভাইডেড বাই হলো আর। আরটাকে যদি বাম পাশে গুণ করি তাহলে ওয়াই আর ইকুয়াল আসবে হলো এক্স আর ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা। সবগুলোকে যদি একটু পার্শ্ব পরিবর্তন করি এক পাশে নিয়ে আসি তাহলে এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এটাকেও বাম পাশে নিয়ে আসি, তাহলে ফাইনালি আমরা এরকম পাবো এক্স স্কোয়ার ট্যান আলফা মাইনাস এক্স আর ট্যান আলফা প্লাস হইল আমাদের আসবে হলো প্লাস ওয়াই আর বা আর ওয়াই যেভাবে বলি না কেন আর ওয়াই ইকুয়াল হলো 0। তো খুবই সহজ একটা অঙ্ক।
এখন কথা হলো যে আমরা এই জায়গা থেকে শুরু করতে পারবো কিনা। এটা কিন্তু আমাদের সরাসরি একটা সূত্রটা জানা আছে। যদি কনফিউশন হয় যে ভাই আরও একটু বেশি করে করব, তাহলে এই জায়গা থেকে শুরু করতে পারো। কোথা থেকে? এই সূত্রটা প্রমাণ পর্যন্ত করতে পারো। প্রমাণের ক্ষেত্রে y ইকুয়াল টু আমরা জানি হলো এক্স যে ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই যে সূত্র, সেই সূত্র থেকে কিন্তু আমরা যে এইখানটায় প্রথমে এই জায়গাটা প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? y ইকুয়াল টু এক্স ট্যান আলফা, যদি আমরা কমন নিই এক্স ট্যান আলফা বলতে কি বোঝায়? সাইন আলফা বাই হলো কজ আলফা। তো এক্স সাইন আলফা বাই কজ আলফা যদি আমরা দুই জায়গা থেকে কমন নিই, প্রথম অংশে এই জায়গা কমন নিলে আমরা পাবো 1 মাইনাস, এখন এক্স কমন নিছি, এখানে জি এক্স স্কোয়ার আছে, জি তো থেকে যাবে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিছি, এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে, আর বাকি থাকে কি? সাইন আলফা কমন নিলে, এখানে তো সাইন আলফা নাই, কমন নেওয়ার অর্থ হলো ভাগ করা, নিচে একটা 2u স্কোয়ার সাইন আলফা আসলো। তো জি আর বাই 2u স্কোয়ার এটা তো রয়ে গেল, জি বাই 2u স্কোয়ার এটা থেকে গেল, এক্সটা কমন নিছি, একটা এক্স রয়েছে, সাইন আলফা কমন নিছি, সাইন আলফা দিয়ে ভাগ করছি, আর কজ আলফা, এই যে কজ আলফাটা 1 বাই কজ আলফা কমন নিছি, এই জায়গায় 1 বাই কজ স্কোয়ার আলফা যেহেতু আছে, এখান থেকে 1 বাই কজ আলফা কমন নিলে থাকবে হলো কজ আলফা। থাকার পর y ইকুয়াল টু হলো এক্স ট্যান আলফা লিখে দিলাম, লেখার পর বাকি অংশ থাকে হলো 1 মাইনাস, এই যে এই জায়গাটাতে যদি আমরা এইভাবে লিখি যে আমাদের জানা আছে 2 সাইন আলফা কজ আলফা, 2 সাইন আলফা কজ আলফার ভ্যালু কত? 2 সাইন আলফা ইন্টু কজ আলফা ইকুয়াল জানি হইল সাইন 2 আলফা, সাইন 2 আলফা লিখলাম, আর নিচে থাকলো তাইলে কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা, আর এই জিটাকে যদি আমরা এটা নিচে দিয়ে দিই আর উপরে যদি একটা এক্স রাখি, তাহলে আমরা কোনো কিছু এক্সট্রাভাবে নেই, জাস্ট একটু এটাকে অ্যারেঞ্জ করছি। তো অ্যারেঞ্জ যদি করে থাকি, এইখানে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ভাগ হলো জি বাই জি, এইটার ভ্যালু কত? এটাকে জানি আমরা আর, আনুভূমিক পাল্লা হিসেবে জানি। তাহলে ওয়াই ইকুয়াল টু এভাবে লিখতে পারি এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটাও কিন্তু একটা অঙ্ক, সূত্রের যে প্রমাণ হিসাবে যদি আসে তাহলে এইভাবে তোমরা প্রমাণ করতে পারো, আর এইখান থেকে পরবর্তীতে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত প্রমাণ করতে পারো। তো এইখান থেকেও যদি শুরু করো তাহলেও কিন্তু উত্তর হিসাবে কারেক্ট হবে। আমরা যদি গ নাম্বার প্রশ্নটা দেখি, যেখানে বলছে হলো উদ্দীপকের 2 থেকে আমাদের প্রমাণ করতে বলছে ভিজি টি স্কোয়ার মাইনাস হইল ভিজি টি স্কোয়ার মাইনাস হলো 2h ইন্টু জিটি প্লাস ভি ইকুয়াল হবে 0। তো এইখানে উদ্দীপকটা যদি আমরা একটু খেয়াল করি, উদ্দীপকে যেটা বলছে একটি পাথর কুয়ার ভিতরে ফেলার পর 30 সেকেন্ড পর পানির পতনের শব্দ শোনা গেল, পানিতে এর পতনের শব্দ শোনা গেল। তো একটা কুয়া, সেই কুয়ার গভীরতা যদি এইচ হয়, এই হলো একটা কুয়া, তার গভীরতা যদি এইচ হয়, তো পাথরটা যখন প্রথমে আমরা ফেললাম তখন এটা কিন্তু অবিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়বে, এই যে অবিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়বে। আর যখন পানিতে এখানে যখন পানিতে এটা আওয়াজ করলো বা শব্দ করলো, সেই শব্দটা কিন্তু যাবে হইল আমাদের সমবেগে, শব্দের বেগ হলো সমবেগে এই যে কুয়ার উপরে চলে আসবে। তো পাথরটা যখন পতিত হয় তখন অবিকর্ষ ত্বরণের বা সমত্বরণে যায়, আর যখন বাতাসে এই শব্দটা যখন এই যে পতনের শব্দ যখন উপরে আসে তখন শব্দটা আসে হলো সমবেগে। তো এখানে দুইটা জিনিস আসে, প্রথম অংশটা যদি t1 সময় লাগে আর পরের অংশ যদি t2 সময় লাগে, তো এই t1 প্লাস t2 এই দুইটার যোগফল হলো আমাদের t সময়। আমরা এবার বিবেচনা যদি করি যে এই যে কুয়ার গভীরতা যদি হয় এইচ, কুয়ার গভীরতা যদি আমাদের এইচ ধরে নিই, প্রথম কন্ডিশন হলো এইচ ইকুয়াল টু, আমরা বলতে পারি হলো প্রথম কন্ডিশনে এইচ ইকুয়াল টু হাফ অফ জি t1 এর স্কোয়ার। আমাদের যেহেতু আদিবেগ, এখানের আদিবেগ 0, আদিবেগ যদি 0 হয়, তাহলে যে বেসিক সূত্র হলো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ
জিটি স্কোয়ার। যেহেতু আমাদের সময় লাগছে হলো টি1, প্রথম যাওয়ার সময় সমতরণে যখন গেছে তখন সময় লাগছে হলো টি1, তাহলে এক্ষেত্রে বলতে পারি এইচ ইকুয়াল টু হাফ অফ জি টি1 এর স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের যখন এই যে উচ্চতা কিন্তু একই, এইচ দূরত্ব অতিক্রম করছে, আর বেগ যদি আমরা ধরি সমবেগে যখন গেছে, বেগটা যদি আমরা ভি ধরি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু হলো ভিটি বা ভিটি2। এই হলো আমাদের বেসিক যে সূত্রগুলো। এইচের সূত্র হলো প্রথম ক্ষেত্রে এইচ ইকুয়াল টু হাফ অফ জি টি1 এর স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে এইচ ইকুয়াল টু যে ভিটি বা ভিটি2। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে, এই অংশটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম ক্ষেত্রে লিখলাম হলো এইচ ইকুয়াল টু হলো হাফ অফ জি টি1 এর স্কোয়ার। সেখান থেকে যদি আমরা টি1 এর মান বের করি, টি1 এর স্কোয়ার ইকুয়াল টু হলো 2h বাই হলো জি, বা টি1 ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার 2h বাই হলো জি। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় অংশে আমরা এইচ ইকুয়াল টু হইল ভি টি2, যেখান থেকে আমরা টি2 ইকুয়াল টু বলতে পারি এইচ বাই ভি, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। যেহেতু দুইটা সময়ের যোগফল হলো আমাদের এইখানের যে টিটা আছে সেই টি এর সমান, অতএব টি1 প্লাস হলো টি2 ইকুয়াল হলো টি। আমরা টি1 এর মান বসাই রুট ওভার 2h বাই জি, প্লাস টি2 এর মান হলো এইচ বাই ভি ইকুয়াল হলো টি। তো আমাদের উত্তরের মধ্যে কিন্তু কোনো রুট ওভারের টার্ম নাই। তো রুট ওভারের টার্ম যদি না থাকে তাহলে রুট ওভারের টার্মটা একদিকে নিয়ে যাই, 2h বাই জি ইকুয়াল টু বলতে পারি হলো টি মাইনাস এইচ বাই ভি। নেওয়ার পর এবার যদি বোথ সাইড আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে এইভাবে আমরা লিখতে পারি হলো 2h বাই জি, আর ডান সাইডে পাবো হলো এরকম যে টি স্কোয়ার মাইনাস 2h বাই ভি ইন্টু হলো টি প্লাস হলো এইচ স্কোয়ার বাই হলো ভি স্কোয়ার। তা আমরা যদি খেয়াল করি আমাদের উত্তরে আছে 1 2 3টা টার্ম, আমাদের কিন্তু এই রকম যে 4টা টার্ম পাই আমরা এই জায়গায়, 1টা 2টা 3টা 4টা টার্ম পাই, এর মধ্যে উত্তরে আছে হলো 3টা টার্ম। তো এই যে এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার, যেহেতু বেগের মান হলো যে শব্দের বেগের মান হলো 332 বা 350 মিটার পার সেকেন্ড, সেই তুলনায় কূপের যে গভীরতা সেটা কিন্তু অনেক কম। তাহলে আমরা এইভাবে বলতে পারি ভি এর তুলনায় যেহেতু এইচ এর মান খুব কম, তাহলে এই যে এইচ স্কোয়ারের মান ভি স্কোয়ারের তুলনায় আরও অনেক কম হবে, আরও অনেক ছোট হবে, ভি স্কোয়ার আরও অনেক বড় হবে। তাই সেই ক্ষেত্রে কিন্তু এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ারকে আমরা শূন্য বলতে পারি, বা শূন্যের কাছাকাছি বা খুব ছোট্ট একটা রাশি হবে, এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে যদি দেই তখন হলো নিচে আমরা যদি খেয়াল করি, এইখানে নিচে বাকি অংশে আছে জি আছে আর এইখানে একটা ভি আছে। এবার যদি জি ভি দিয়ে সবাইকে গুণ করি, প্রথম হলো এই অংশটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেওয়ার পর জি ভি দিয়ে সবাইকে যদি গুণ করি তাহলে পাবো 2h ভি ইকুয়াল টু হবে জি ভি টি স্কোয়ার মাইনাস যে 2gh টি, এরকম পাবো। সেখান থেকে আমরা যদি সাজাই, এই যে এইটাকে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে প্রথমে লিখলাম হলো জি ভিজি, এই যে ভিজি টি স্কোয়ার উত্তরের মতো করে যদি মানে ভিজি টি স্কোয়ার, আর মাইনাস 2h, এখানে থাকে হইল 2h, এই জায়গাও একটা 2h আছে, তো এইটাও মাইনাস 2h হয়। 2h যদি কমান নিই মাইনাস, তাহলে প্রথমে পাবো ভি, বা প্রথমে জিটি লিখলাম, বাকি যে টি এবং এই জিটি লিখলাম, প্লাস হলো ভি লিখলাম, ইকুয়াল লিখতে পারি হলো 0। তো এইভাবে আমরা যে অংশটা প্রমাণ করতে বলছে সেই অংশটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি শুধুমাত্র প্রথমে কি করব, এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার এইটাকে 0 ধরে। কারণ হলো যে এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ারের যে এইচ বাই ভি এর যে রেশিও এটা খুব ছোট হবে, তার বর্গ করলে আরও ছোট হবে। যেমন হলো যদি এইটার রেশিও হয় 1/10, এইচ বাই ভি এর রেশিও যদি 1/10 হয়, তাহলে এটার বর্গ করলে আসবে 1/100, তা আরও ছোট ভাগ আসবে, আরও ছোট জিনিস আসবে। তো এই যে 1/100 বা এত ছোট একটা রাশি, ওটাকে আমরা বাদ দিয়ে বাকি ক্যালকুলেশনটা করছি। ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই প্রমাণ হয়ে যাবে, যে জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে সেই জিনিসটা আমরা প্রমাণ করে ফেলব। এরপর আমরা যদি সিলেট বোর্ড
সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন দেখি, যেখানে দৃশ্যকল্প 1-এ বলছে একটি বস্তুকণা এ সমতরণে সরলরেখা বরাবর চলে, t1 সেকেন্ডে y1 দূরত্ব অতিক্রম করে, পরবর্তী যে t2 সেকেন্ডে y2 দূরত্ব অতিক্রম করে। আর দৃশ্যকল্প 2-এ বলছে একটি বস্তুকণা u1 আদিবেগে প্রক্ষিপ্ত হয়ে বস্তুকণার সর্বাধিক যে উচ্চতা y হলো সর্বাধিক উচ্চতায় গমন করে, নির্দিষ্ট উচ্চতা h হতে 5 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে 4 সেকেন্ড পর সে ভূমিতে পতিত হলো। এই বস্তুটা কি হলো? ভূমিতে পতিত হলে h এর মান কত হবে? তো এই জায়গাতে আমরা যদি এই হলো আমাদের একটা উচ্চ একটা স্থান থেকে, ভূমি থেকে মনে করলাম যে একটা বস্তু আছে হলো h উচ্চতায়, h উচ্চতায় একটা বস্তু আছে। এখান থেকে একটা যে সেই বস্তুকণাকে যদি আমি উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, নিক্ষেপ করার পর এই যে ভূমিতে ফেরত আসতে তার সময় লাগছে হলো 4 সেকেন্ড বা 4 সেকেন্ড সময় লাগছে। আমাদেরকে বের করতে হবে এই যে এইচ এর ভ্যালুটা কি, এটার মান বের করতে হবে। উপরের দিকে যে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ যে বেগটা হলো 5 মিটার পার সেকেন্ড, আদি বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা জানি একটা বস্তু যখন, এটা আগেও আমরা এই টিউটোরিয়ালের মধ্যেই বলছিলাম, একটা বস্তু যখন অভিকর্ষ ত্বরণের প্রভাবে একটা এইচ উচ্চতা থেকে নিচের দিকে পড়ে, তখন আমরা সূত্র লিখি এইচ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এই হলো আমাদের সূত্র। তো ইউ এর বেগ বা ভেলোসিটি এটা অবশ্যই কোন দিকে হইতে হয়? ইউ এর বেগ হইতে হয় একদম যে নিচের দিকে হইতে হয়। আমাদের যে এই কন্ডিশনে ইউ এর বেগ কিন্তু উপরের দিকে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউকে ধরে নেব, ইউ ইকুয়াল টু ধরবো, যেহেতু বেগ সেম থাকবে, শুধুমাত্র দিক যেহেতু উল্টা, এই জন্য ধরবো হলো -5 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের আদি বেগ, -5 মিটার পার সেকেন্ড। তার যে উচ্চতা সেটা হলো এইচ, ইউ এর মান পেলাম। আর টি এর মান হবে হলো যে এই যে 4 সেকেন্ড, এটা হলো টি এর মান। টি এর মান আছে, আর ইউ ইকুয়াল টু হবে -5 মিটার পার সেকেন্ড। যদি আমরা নিম্নমুখী গতি যদি বিবেচনা করি বা কনসিডার করি, যেহেতু এটা বেগটা উপরের দিকে, তাহলে নিম্নমুখী গতির ক্ষেত্রে এটার বেগ হবে -5 বা -u। অনেক ক্ষেত্রে অনেক বইয়ে -ut প্লাস হাফ অফ জিটি স্কোয়ার দিয়ে করায়, আর তুমি চাইলে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার দিতে পারো, কিন্তু যে ইউ এর মান হবে -5। দুই ক্ষেত্রে একই উত্তরই পাওয়া যাবে। তো এইচ এর ভ্যালু আমরা কি পাবো? এইচ এর ভ্যালুটা আমরা পাবো -5 ইন্টু হলো 4 প্লাস হাফ অফ জি এর মান হলো 9.8 গুণ হলো 4 এর স্কোয়ার। তো এই জায়গা যদি আমরা পাই -20 প্লাস হলো যে 4.9, হাফ অফ জি হলো 4.9 গুণ হলো 16। তো আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে সলভ করি, তাহলে পাবো হলো -20 প্লাস হলো 4.9 গুণ হলো 16 ইকুয়াল আসবে হলো 58.4, ইকুয়াল পাবো আমরা 58.4 মিটার। এটাই হবে আমাদের যে উচ্চ স্থান থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছিল তার উচ্চতা। এর পরের প্রবলেমটা যদি আমরা দেখি, যেখানে বলছে দৃশ্যকল্প 1 হতে দেখাও যে এই ইকুয়াল টু এত। যেখানে বলছে প্রথমে একটি বস্তু এ সমতরণে একটি সরলরেখা বরাবর t1 সময় y1 দূরত্ব এবং পরবর্তীতে t2 সময় হলো y2 দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথমে আমরা যদি কনসিডার করি যে একটা বস্তু সমতরণে চলতেছে, তাহলে এই যে সমতরণে চললে প্রথম ত্বরণের মান হলো এখানে হলো a। প্রথমে সে t1 সময় y1 দূরত্ব অতিক্রম করবে, t1 সময়ে y1 দূরত্ব অতিক্রম করবে, পরবর্তী হইল t2 সময় সে y2 দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি প্রথমে তার বেগ ধরি u, তাহলে তার ত্বরণ যেহেতু a, এই জায়গায় শেষ বেগ মানে t1 সময় পর তার শেষ বেগটা কত হবে? তার শেষ বেগটা হবে হলো v ইকুয়াল টু, যদি ধরি v ইকুয়াল টু হলো u প্লাস a t1, এটা হলো তার শেষ বেগ। আর দ্বিতীয় অংশের শেষ বেগটা আদি বেগ কত? u প্লাস a t1, এটা হলো দ্বিতীয় অংশের আদি বেগ হলো v, এবং আমাদের লাস্ট বেগ এখানে দরকার নাই। তো সেইভাবে আমাদের এই যে আদি বেগ হইল u প্লাস a t1, আর সে t2 সময় y2 দূরত্ব অতিক্রম করে, সেইখান থেকে আমাদের a এর মান বের করতে হবে। তো আমরা যদি এইভাবে অঙ্কটা করি, প্রথমে
আমরা লিখতে পারি হলো যে অতিক্রান্ত দূরত্ব y1 ইকুয়াল টু হলো ইউ t1 প্লাস হাফ অফ জি t1 এর স্কোয়ার। এটা হলো আমাদের যে y1 এর ইকুয়েশন। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো y2 ইকুয়াল টু আমরা বলতে পারি এখানের আদিবেগটা হবে v, বা এরকম লিখতে পারি v t2 প্লাস হলো হাফ অফ জি t2 এর স্কোয়ার। এই যে v এর মান হলো u প্লাস a t1 ইন্টু হলো t2 প্লাস হাফ অফ জি t2 এর স্কোয়ার। এটা হলো আমাদের y2। এই যে দুইটা সমীকরণ, সেই সমীকরণ থেকে আমাদের a এর মান বের করতে হবে বা ত্বরণের মান বের করতে হবে। তো প্রথমে আমরা যদি খেয়াল করি যে y1 বাই t1 y2 বাই t2 এই ফর্মেটে আছে, তো এই y1 বাই t1 যদি বানাইতে চাই, এখানে t1 আছে, এখানে t1 এর স্কোয়ার আছে, তা আমরা এই জায়গায় যদি t1 কমন নিই, t1টাকে কমন নিলে লিখতে পারি হলো u প্লাস হাফ অফ জি t1, এভাবে লিখতে পারি। তো y1 বাই t1 ইকুয়াল আমরা লিখতে পারি হলো যে u প্লাস হাফ অফ জি ইন্টু হলো t1, এইভাবে আমাদের আসবে। আসার পর আমরা এইটাকে দিলাম হলো 1 নাম্বার সমীকরণ। এবং একইভাবে y2 বাই t2 যদি বানাইতে চাই, এখানে t2 আছে, এখানেও t2 আছে, যদি আমরা কমন নিই y2 ইকুয়াল টু t2 যদি কমন নিলে এখানে ভিতরে পাবো u প্লাস a t1 প্লাস হলো হাফ অফ জি t2, এইভাবে আমরা পাওয়ার পর যে y2 বাই t2 ইকুয়াল টু আসবে হলো u প্লাস a t1 প্লাস হাফ অফ জি t2। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা এখানে যদি খেয়াল করি y2 বাই t2 থেকে যদি y1 বাই t1 বিয়োগ করি, দ্যাট মিনস হলো 2 নাম্বার থেকে যদি 1 নাম্বার বিয়োগ করি, 2 নাম্বার বিয়োগ হলো 1 নাম্বার, এটাকে যদি আমরা করি তাহলে ভিতরে অংশটুকু পাবো y2 বাই t2 মাইনাস y1 বাই t1 ইকুয়াল থাকবে হলো এই যে আমাদের u প্লাস at1 প্লাস হাফ অফ জি t2, এটা থেকে বিয়োগ করব হলো এই অংশটুকু। তো ইউ কিন্তু কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর যে এখানে থাকবে at1 থেকে হাফ অফ at1 বিয়োগ করব, এই যে হাফ অফ at1 বিয়োগ হবে at1 থেকে। তো বিয়োগ হলে কত থাকবে, at1 থেকে হাফ অফ at1 বিয়োগ করলে আমাদের থাকবে হলো হাফ অফ at1। এক থেকে যদি হাফ বিয়োগ হয় তাহলে থাকবে কত, হাফ, আর এইখানে আছে হলো প্লাস হাফ অফ at2। তো এই দুই জায়গায় যদি হাফ অফ a কমন নিই, ডান সাইডে যদি হাফ অফ a কমন নিই তাহলে থাকে হলো t1 প্লাস হলো t2। এইখান থেকে আমরা লিখতে পারি y2 বাই t2 মাইনাস হলো y1 বাই t1 ইকুয়াল হলো এত। আমরা যদি এবার a এর মান বের করতে চাই, যেহেতু আমাদের বের করতে বলছে, প্রশ্ন মান বের করতে বলছে এর মান বের করতে চাই, এই বাম পাশের অংশটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, আর ভাগ করব হলো আমরা t1 প্লাস t2 দিয়ে। তো ফাইনালি আমরা এভাবে পাবো যে a ইকুয়াল টু পাবো হলো 2 ইন্টু y2 বাই হলো t2 মাইনাস y1 বাই হলো t1 ডিভাইডেড বাই হবে t1 প্লাস হলো t2। যে অংশটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সেই অংশের সমান হবে, জাস্ট এখানে একটু মিস্টেক, সেটা হলো আমাদের একটা এভাবে একটা দাগ থাকবে, ডিভাইডেড বাই থাকবে। এটা একটা বইয়ের সরাসরি অঙ্ক, যে অংশটা আমাদের প্রমাণ করছি, অতএব আমরা লিখবো হলো প্রুভড। এর পরের অংশটা যদি আমরা যাই, দৃশ্যকল্প 2 হতে আমাদেরকে দেখাইতে বলছে অনুভূমিক পাল্লা যদি x হয় তাহলে প্রমাণ করো x ইকুয়াল টু 4 রুট ওভার y ইন্টু u1 এর স্কোয়ার মাইনাস 2gy বাই ডিভাইডেড বাই 2g, এরকম বলছে, যেখানে u1 হলো আদিবেগ আর বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে y। তো এই জায়গায় আমরা যদি বলি আনুভূমিক পাল্লা x ইকুয়াল টু সূত্র কি জানি, বেসিক্যালি আমরা বেসিক সূত্র জানি, আর ইকুয়াল টু যে সূত্র আছে সেই একই সূত্র ব্যবহার করব। যেহেতু আদি আমাদের দেওয়া আছে হলো আলফা 1, তাহলে u1 এর স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই আমরা বলতে পারি হলো g, u1 এর স্কোয়ার
সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি। আর ওয়াই হলো সর্বোচ্চ উচ্চতা, এটার ইকুয়েশন আমরা জানি হলো u1 এর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। এই দুইটা রিলেশন থেকে আমাদেরকে x ইকুয়াল টু ওয়াই এর সাথে এবং হলো u1 এগুলোর সাথে রিলেশনটা বের করতে হবে। যদি আমরা রিলেশন বের করতে যাই তাহলে ডান পাশ থেকে যদি আমরা করা শুরু করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি করি, রাইট হ্যান্ড সাইড কত আছে 4 রুট ওভার ওয়াই এর মান আমরা বসাই u1 এর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ হলো 2g। এরপর হলো এখানে থাকবে হলো u1 এর স্কোয়ার মাইনাস 2g ইন্টু হলো ওয়াই, আবার ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কত এই জায়গায় আসতেছে হলো যে u1 এর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। এই ওয়াই1 এর মান বসাইলাম, এইটাকে ডিভাইডেড করব আমরা হলো এইখানে নিচে, আবার এটা নিচে আসবে হলো 2g। আমাদের সবচেয়ে ভালো হবে যদি একদম বরাবর 2g দিয়ে দিই, এখানে দাগটা যদি এইখানে দিয়ে দিই, রুট ওভারটাকে একটু নিচ থেকে দিয়ে দিলাম। আর এই হলো রাইট হ্যান্ড সাইড 4 ইন্টু এত, রাইট হ্যান্ড সাইড তো দেখতে সুন্দর দেখাবে 4 ইন্টু এত। তো এইভাবে থাকার পর আমরা এবার হলো গুণ করে দেব। গুণ করে দেওয়ার আগে এই যে 2g এবং এই 2g কিন্তু কাটাকাটি হবে। আমরা যে u1 এর স্কোয়ার দুই জায়গা থেকে u1 এর স্কোয়ারটা কমান নিতে পারি, তাহলে u1 এর স্কোয়ার যদি কমান নিই, u1 এর স্কোয়ার আগে থেকে একটা ছিল, আরও একটা u1 এর স্কোয়ার কমান নিচ্ছি, u1 এর স্কোয়ার কমান নেওয়ার পর এখানে থাকবে হলো সাইন স্কোয়ার আলফা, আর ভিতরে থাকবে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো যে আমরা বলতে পারি হলো 2g এর হোল স্কোয়ার। এইটা হলো রুট ওভারের মধ্যে থাকবে, বাইরে আছে একটা 4। তো এই যে আমরা এটাকে লিখতে পারি u1 এর স্কোয়ার, আর এই জিনিসটা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হলো কত কজ স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত কজ স্কোয়ার আলফা। তো সবগুলো কিন্তু বর্গের আকার আছে, বর্গের আকারে যদি থাকে u1 এর স্কোয়ারকে u1 এর হোল স্কোয়ার, এটাকে বলতে পারি u1 এর স্কোয়ারের হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো u টু দি পাওয়ার 4, যেটাকে আমরা বর্গমূল করলে পাবো কত 4 থাকলো এখানে, এটাকে বর্গমূল করলে u পাবো, এটাকে বর্গমূল করলে u পাবো, যেহেতু রুট ওভার দেওয়া আছে। তো u1 এর স্কোয়ার আসলো, সাইন স্কোয়ার এটাকে লিখতে পারি হলো সাইন আলফা বর্গমূল করলে, আর এটা হলো কজ স্কোয়ার আলফা, একটা লাইন আমরা স্কিপ করে যাব, তখন এখানে পাবো হলো কজ আলফা ডিভাইডেড বাই হলো 2g এর হোল স্কোয়ারকে যদি বর্গমূল করি তাহলে পাবো হলো 2g। পাওয়ার পর আমরা এইভাবে লিখতে পারি হলো 4 ইন্টু হলো, আমরা যদি এই জায়গাতে একটু কাটাকাটি করি যে 2 এবং হলো এই 4 কাটাকাটি হয়ে এখানে 2 থাকে, 2 থাকার পর এই যে 2 সাইন আলফা কজ আলফা, আমরা এখানে লিখলাম হলো u1 এর স্কোয়ার 2 সাইন আলফা ইন্টু হলো কজ আলফা ডিভাইডেড বাই হলো g। এবার আর 2g নাই, এবার থাকবে হলো g। তো এই যে 2 সাইন আলফা কজ আলফা ইকুয়াল আমরা কি জানি, এটা হলো সাইন 2 আলফা জানি, তাহলে পাবো হলো u1 এর স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা হলো আনুভূমিক পাল্লা, যেটা আমরা বলছিলাম প্রথম x ইকুয়াল হবে কত x হবে, আর x ইকুয়াল টু হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, তো আমরা এই প্রমাণটা করতে পারছি, যে প্রমাণটা আমাদের করতে বলা হয়েছে। এরপর আমরা দিনাজপুর বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেখানে বলা আছে একজন ক্রিকেটার ভূমির সাথে 35 ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল আঘাত করে। ক নম্বর প্রশ্ন বলছে সমতরণে চলমান একটি বস্তুকণা টি তম সেকেন্ডে এক্স দূরত্ব এবং টি প্লাস এন তম সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, প্রমাণ করে যে তার যে ত্বরণ ইকুয়াল টু হলো ওয়াই মাইনাস এক্স বাই হলো এন। তো এই ক্ষেত্রে আমরা জানি হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো এস টি এইচ ইকুয়াল হলো ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু 2t মাইনাস 1।
এই হলো আমাদের টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। তো আমরা যদি টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে আমাদের যে এই দূরত্বটা যেটা দেওয়া আছে এটা যদি এক্সের সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি এক্স ইকুয়াল হবে, যদি এখানে আদিবেগ ইউ ধরি, ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু 2t মাইনাস 1। এবং একইভাবে টি প্লাস এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ওয়াই ইকুয়াল টু হলো টি এর জায়গায় জাস্ট টি প্লাস 1 ব্যবহার করব। তো ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু আমরা 2 ইন্টু এখানে টি এর জায়গায় ব্যবহার করব হলো টি প্লাস এন মাইনাস 1। এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করি, এই যে লেখা আছে যেভাবে প্রমাণের স্বার্থে আমাদের এইভাবে বিয়োগ করতে হবে, ওয়াই থেকে যদি এক্সকে বিয়োগ করি তাহলে 2 বিয়োগ যদি 1 করি আমরা বাম পাশে পাবো হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হবে, ডান পাশে হবে এই যে ইউ প্লাস হাফ অফ এফ ইন্টু সামথিং আর মাইনাস ইউ মাইনাস হাফ অফ এফ ইন্টু সামথিং, এটা বিয়োগ হবে। বিয়োগ হলে ইউ ইউ কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর বাকি জায়গা থেকে যদি আমরা এই যে হাফ অফ এফ যদি কমন নিই, বাকি জায়গা থেকে হাফ অফ এফ কমন নিলে আমরা এরকম পাবো। তো হাফ অফ এফ ইন্টু এখানে থাকবে হলো যে এইটা থেকে এইটার বিয়োগফল, তাহলে আমরা পাবো হলো 2t প্লাস 2n মাইনাস 1 মাইনাস হলো 2t প্লাস হলো 1। এই জায়গাতে যে 2t এবং মাইনাস 2t কাটাকাটি হবে আর মাইনাস 1 এবং প্লাস 1 কাটাকাটি হবে, শুধু থাকবে হলো হাফ অফ এফ ইন্টু হলো 2n, যেখান থেকে আমাদের এই যে 2 এবং হাফ এর যে 2 দুইটা কাটাকাটি করতে পারি, তাহলে y মাইনাস এক্স ইকুয়াল আমরা পাবো হলো এফ এন, যেখান থেকে এফ ইকুয়াল টু আমরা বলতে পারি হলো y মাইনাস এক্স ডিভাইডেড বাই এন, যে অংশটুকু আমাদেরকে প্রমাণ করতে বলছে তার সমান হয়েছে, অতএব আমরা লিখতে পারি হলো প্রমাণিত বা প্রুফড। এর পরের অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে বলছে বলটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে হবে। তো ভূমির সাথে এই আলফা ডিগ্রি কোণে এবং এত মিটার বেগে নিক্ষেপ করা হয়েছে, এই জায়গায় আমাদের এই যে 35 ডিগ্রি যেটা বলা আছে সেটা হলো আলফা, এবং হলো যে বেগে নিক্ষেপ করার কথা বলা হয়েছে সেটা হলো আদিবেগ ইউ। তো সর্বাধিক উচ্চতার যে সূত্র আমরা জানি এইচ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হলো 2g। এখন আমাদের যে ইউ এর মান হলো যে 85.5, তাহলে 85.5 এটার হোল স্কোয়ার গুণ হলো সাইন 35 ডিগ্রি এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2g, 2 গুণ 9.8। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো 122.5 মিটার। তো এই হলো আমাদের সর্বাধিক উচ্চতা বা আমাদের উত্তর। এর পরের অঙ্কটা যদি আসি, যে আমাদের এখানে বলছে বলটি বাউন্ডারির লাইনের উপরে পড়লে ক্রিকেটার হতে বাউন্ডারি লাইনের পর্যন্ত বাউন্ডারি লাইনের উপর পড়লে ক্রিকেটার হতে বাউন্ডারি লাইনের দূরত্ব নির্ণয় করতে হবে। তো এটা যদি বাউন্ডারি লাইনের উপর পড়ে তাহলে আমাদেরকে যেটা বের করতে বলছে এই যে আলফা এবং হলো যে ইউ এর মান বা আদিবেগের মান দেওয়া আছে, একটা দেওয়া হয়েছিল আলফা আর একটা দেওয়া হয়েছিল ইউ, এই দুইটার ভ্যালু দেওয়া আছে। আমাদের যদি বলটা নিক্ষেপ করে তখন যখন বাউন্ডারি লাইনের উপর পড়বে, এইখান থেকে একজন ক্রিকেটার যখন বলটাকে নিক্ষেপ করলো এইভাবে যে বাউন্ডারি লাইনের উপরে বলটা পড়বে, তো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হলো আনুভূমিক পাল্লা বা শুধু পাল্লা। তো আর ইকুয়াল টু আর এর যে মান সেই মানটা আমাদেরকে বের করতে বলছে। এই দূরত্ব বলতে কাকে বোঝায়, আর কে বোঝায় বা পাল্লা বোঝায়। তো এটার ভ্যালু হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি। এটা যদি আমরা বের করি যে 85.5 এর হোল স্কোয়ার গুণ হলো সাইন 2 আলফা, সাইন আলফার মান যেহেতু 35 এটা 2 আলফা হবে 70 ডিগ্রি ডিভাইডেড বাই হবে জি। তো এটাও যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি যে 85.5 এর স্কোয়ার গুণ হলো সাইন 70 ডিগ্রি ইকুয়াল যা হবে তাকে 9.8 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমরা এখানে পাচ্ছি হলো 700 মিটার বা 700 পয়েন্ট সামথিং 95 মিটার।
এইটা হবে আমাদের আনুভূমিক পাল্লা বা এই যে আমাদের ক্রিকেটার হতে বাউন্ডারি লাইন পর্যন্ত দূরত্ব। এবার আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এটাই হলো আমাদের 2022 সালের সিকিউরগুলোর মধ্যে সর্বশেষ সিকিউ। বলা আছে দুইটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ। ক্ষুদ্রতম লব্ধির যে মান সেই মানটার দ্বিগুণ হবে বৃহত্তম লব্ধি। এদের বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি বেগের মান হলো এই যে দুইটা বেগের মানের সমষ্টির অর্ধেক। তাহলে এখানে আমাদের 1 নম্বর উদ্দীপক 2 নম্বর উদ্দীপকে বলছি ইউ বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুকণার একই আনুভূমিক পাল্লার জন্য, মানে দ্যাট মিনস হলো আর এর জন্য দুইটি বিচরণ পথে বিচরণকাল যথাক্রমে টি1 এবং হলো টি2। ক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এইখানে বলা হয়েছে ইউ আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল নির্ণয় করো। আমরা যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে তার বিচরণকাল কত হবে? এই যে টোটাল যে টাইমটা সেটা হলো তার বিচরণকাল। তো সেক্ষেত্রে একদম যে মাথা পর্যন্ত উঠতে যদি প্রথমে যদি ইউ বেগে নিক্ষেপ করা হয় একটা বস্তুকে, ইউ বেগে আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর এই যে সর্বোচ্চ উচ্চতা যখন ওঠে তখন কিন্তু তার বেগটা শূন্য হয়ে যায়, আর সে যাচ্ছে হইল অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। দ্যাট মিনস হলো তার ত্বরণ হবে -g। তো আমরা সূত্র জানি, প্রথমে যদি এই যে সর্বাধিক উচ্চতা আমরা বের করতে যাই বা কতটুকু দূরত্ব সে অতিক্রম করে বা টি, এই যে তাদের সর্বোচ্চ উচ্চতা এবং এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার মনে করলাম হলো টিএম পরিমাণ সময় লাগে। তো টিএম পরিমাণ যদি সময় লাগে তাহলে আমরা শেষ বেগ আমরা জানি ভি ইকুয়াল টু কত, ইউ মাইনাস হলো জিটি, যেহেতু উপরের দিকে উঠতেছে, আর এটাকে যদি আমরা টিএম ধরি তখন এই বেগের মান শেষ বেগ হবে 0, কারণ হলো সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগের মান 0 হয়, আর সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে যে সময় দরকার হয়েছে সেটা হলো টিএম। সেটাকে যদি কনসিডার করি তাহলে টিএম ইকুয়াল টু পাবো হইল ইউ বাই জি। এটা হলো অর্ধেক সময়টা পাইলাম। এখন হলো এই যে এইখান থেকে এই পর্যন্ত ভূমি পর্যন্ত আসতেও সেই একই পরিমাণ সময় লাগে, আমাদের টিএম সময়ের ডবল সময় লাগে। তাহলে বড় হাতের টি ইকুয়াল টু আমরা বলতে পারি 2TM, টোটাল বিচরণ কাল হলো টিএম এর ডাবল। সেই ক্ষেত্রে টি ইকুয়াল টু হবে 2 ইন্টু ইউ বাই জি বা 2U বাই জি। এই হলো আমাদের টোটাল বিচরণকাল নির্ণয় করলাম। ইউ বেগে যখন কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন তার বিচরণকাল হবে 2U বাই জি। এটা একটা সূত্রের প্রমাণ আমরা করলাম। এরপর বলছে যে আলফা কোণ এর মান বের করতে হবে, যে দুইটার বৃহত্তম লব্ধি আমরা যদি দুইটা বলকে ধরি, একটা বল হলো পি আর একটা বল যদি কিউ ধরি, তাহলে বৃহত্তম লব্ধি হলো পি প্লাস কিউ আর ক্ষুদ্রতম লব্ধি হলো পি মাইনাস কিউ, যেখানে আমরা ধরে নিলাম পি ইজ গ্রেটার দেন কিউ, পি কিউ এর চেয়ে বড়, তাহলে ক্ষুদ্রতম লব্ধি হবে পি মাইনাস কিউ। এবং এই যে লব্ধি বল দুইটা আমাদের পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা। এটার এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা, আর এদের যে আমাদের লব্ধি, এই পি কিউ এর যে লব্ধি সেটার মান হবে বেগের মানের সমষ্টির অর্ধেক। দ্যাট মিনস হলো পি প্লাস কিউ বাই হলো 2। এটা হলো লব্ধির মান হলো পি প্লাস কিউ বাই 2 এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা। সেইখান থেকে আমাদেরকে বের করতে হবে আলফা এর মান কত। তো আমাদের যে ক্লু দেওয়া আছে প্রথমে, পি প্লাস কিউ ইকুয়াল টু হলো 2 ইন্টু পি মাইনাস কিউ। যেহেতু পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ এর মান পি মাইনাস কিউ এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু পি মাইনাস কিউ। এখান থেকে পি এবং কিউ এর মধ্যে আমরা একটা রিলেশন পাবো। আমরা এখানে বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু হলো 2p মাইনাস 2q। তা আমরা পিটাকে যদি একদিকে নিয়ে যাই, এই যে আমাদের পিটাকে যদি বাম পাশে নিয়ে যাই আর কিউটাকে যদি সব কিউকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হলো পি ইকুয়াল টু হলো 3q। এইরকম একটা পি এবং কিউ এর মধ্যে একটা রিলেশন পাবো। সেখান থেকে আমরা যদি এবার যে আমাদের পি কিউর মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি হলো যে পি প্লাস কিউ বাই 2, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো লব্ধি পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমরা যে পি এর মান পাইলাম 3q, সেই মানটা যদি আমরা বসাই তাহলে এখানে পাবো হলো 4q ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার
ইকুয়াল হলো 3q এর হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো 9q স্কোয়ার। এখানে আমরা কি করছি একটু মার্ক করে দিই, পি এর মানটা আমরা এই সমীকরণে আমরা বসাইছি, পি ইকুয়াল এইটা এই সমীকরণে আমরা বসানোর পর এরপর পরে পাচ্ছি হলো কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু হলো কিউ ইন্টু হলো কজ আলফা। সব মিলে আমরা এখানে পাচ্ছি হলো, যেহেতু এই 2 এবং 4 কাটাকাটি হয়ে উপরে থাকে হলো 2q এর হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো 4q স্কোয়ার ইকুয়াল পাবো হলো 9q স্কোয়ার আর কিউ স্কোয়ার 10q স্কোয়ার প্লাস হলো এই জায়গায় আসে 3 গুণে 6 6q স্কোয়ার কজ আলফা। এই জায়গা থেকে আমরা যদি সব জায়গা থেকে এই যে কিউ স্কোয়ারটাকে কমান নিয়ে যদি বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর আমরা এখানে পাচ্ছি 6 কজ আলফা ইকুয়াল হলো -6, 6 কজ আলফা ইকুয়াল হলো -6, এরকম একটা ভ্যালু পাবো। যেহেতু এই 10টা যদি বাম পাশে যায় তাহলে 4 - 10 ইকুয়াল হবে -6, তাহলে 6 কজ আলফা ইকুয়াল টু -6 বা কজ আলফা ইকুয়াল -1, আর কজ আলফা যদি -1 হয় তাহলে আমরা আলফার মান জানি হলো 180 ডিগ্রি। তো আমরা যে আলফার মান পেলাম সেটাই হবে আমাদের উত্তর, আলফা ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, যে 180 ডিগ্রি বা আলফার মান আমাদের বের করতে বলা হয়েছে। এবার হলো উদ্দীপকের আলোকে আমাদেরকে দেখাইতে হবে আর ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু টি1 ইন্টু টি2। তা আমরা এর আগেও শিখছিলাম যে একই আনুভূমিক পাল্লা দুইভাবে হইতে পারে। একটা হলো যদি নিক্ষিপ্ত কোণ আলফা হয় এবং নিক্ষিপ্ত কোণ যদি 90 - আলফা হয় তাহলে আনুভূমিক পাল্লা কিন্তু দুই ক্ষেত্রেই আর হবে। তো এইখানে আমাদের আগেরবার ছিল হলো উচ্চতা দুইটা ভিন্ন ভিন্ন ছিল, h1 আর h2, এবার হলো যে টি1 এবং টি2 ভিন্ন ভিন্ন। তো এই বিচরণকাল টি1 ইকুয়াল টু যদি আলফা কোণে নিক্ষিপ্ত হয় তাহলে বিচরণ কোণ আমরা বলতে পারি হলো 2u সাইন আলফা ডিভাইডেড বাই হলো জি, এটা হলো টি1। আর টি2 এর মান হবে হলো 2u সাইন আলফার জায়গায় আসবে হলো 90 - আলফা বাই হলো জি। তো আমরা এইখান থেকে আমরা জানি হলো সাইন 90 - থিটা ইকুয়াল হলো কস থিটা বা কজ আলফা। তো আমরা এটাকে লিখতে পারি 2u কজ আলফা ডিভাইডেড বাই হলো জি। আমরা যদি প্রমাণের ডানসারটা করতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টি1 এবং টি2 গুণ আকারে আছে। তো আমরা যদি টি1 এবং টি2 যদি গুণ আকারে দেই, টি1 ইন্টু হলো টি2 আমরা এভাবে লিখতে পারি হলো 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি ইন্টু হলো 2u কজ আলফা ডিভাইডেড বাই হলো জি। তা আমাদের প্রমাণের যে বাম পাশে কিন্তু আর আছে, এই যে আর এর মান আমরা জানি আর ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি, যেখানে আমরা জানি হলো সাইন 2 আলফার ভ্যালু হলো 2 সাইন আলফা ইন্টু হলো কজ আলফা, এটা হলো আমাদের সাইন 2 আলফা। তো এইখান থেকে যদি 2 সাইন আলফা কজ আলফা আলাদা করতে চাই তাহলে ইউ এবং ইউ এটার স্কোয়ার লিখলাম ইউ স্কোয়ার, আর এই যে একটা 2 আছে, দুইটা 2 আছে, 2 ইন্টু 2 আছে, তার ভিতরে একটাকে আমরা আলাদা করলাম 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এভাবে আলাদা করলাম ডিভাইডেড বাই জি দিলাম। আমাদের অতিরিক্ত থাকতেছে এই একটা 2 এবং হলো একটা জি, তাহলে এইভাবে বাইরের 2 বাই জি এভাবে লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর এই অংশটুকু যদি আমরা খেয়াল করি যে এই 2 সাইন আলফা কজ আলফা এটা ইকুয়াল টু হলো সাইন 2 আলফা। তো এবার আমরা টি1 ইন্টু টি2 ইকুয়াল টু লিখতে পারি হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হলো জি ইন্টু হলো 2 বাই জি। এই অংশটুকু হলো আমাদের আর এর মানের সমান, তাহলে আমরা লিখতে পারি হলো 2r ডিভাইডেড বাই হলো জি। তো টি1 ইন্টু টি2 ইকুয়াল টু 2r ডিভাইডেড বাই জি, সেখান থেকে আমরা যদি আর এর মান বের করি এই যে জিকে টি1 টি2র সাথে গুণ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে হাফ ইন্টু জি ইন্টু টি1 ইন্টু টি2 এভাবে পাবো। যে অংশটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সেই প্রমাণের অংশের সমান হবে।